প্রেমের ধূলিঝড়। ফিজা সিদ্দিকী। পর্ব ৫৬ থেকে অন্তিম। ছোট মাছের প্যাকেট হাতে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে নাইম। তনুজা ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। অনেকক্ষণ ধরেই এভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে সে, অথচ বলছে না কিছুই। অবশেষে কৌতূহল দমন করতে না পেরে তনুজা নিজেই প্রশ্ন করল, কিছু বলবেন? এগুলো বেছে রান্না করে ডাক দিও আমাকে। দোকানদার বলল ওই কিভাবে যেন সব মশলা খসা দিলেই রান্না হয়ে যায়। হাতের প্যাকেটটা সিঙ্কে রেখে দিতেই তনুজা উকি দিয়ে দেখল বেশ অনেকটা ছোট ছোট মাছ সেখানে। সে একবার মাছের দিকে তো একবার নাইমের দিকে তাকায়, অতঃপর চোখ মুখ খিচে বলে, আমাকে আপনার কাজের বুয়া মনে হয়। একদমই না। তাহলে এগুলো কি? ওগুলো মাছ, সাইজটা একটু ছোট কিন্তু মাছই ওগুলো। মাছ সেটা তো আমিও জানি, কিন্তু এই সন্ধ্যার সময় আপনি এগুলো এনেছেন কেন? কেন আবার খাবো বলে? নাইমের সোজাসাপটা উত্তর শুনে বেজায় চটে যায় তনুজা। বলে, গু খেতে মন চায় না আপনার? তুমি তুলে আনতে পারলে খেয়ে খেলবো আমি। তনুজা মুখে ওড়না চেপে বমি করার ভঙ্গিতে বেসিনের দিকে এগিয়ে যেতেই নাইম বলল, এই এখনো তো কিছু করিনি। এত দূরে দূরে থেকেই সুখবর, কিছু করা শুরু করলে কি হবে তবে? তনুজা চোখ গরম করে তাকায় নাইমের দিকে। নাইম হেলতে দুলতে সিঁড়ি বেয়ে উঠে যায় নিজের ঘরের দিকে। খাওয়ার টেবিলে বসে বেশ আয়েশ করে ছোট মাছের ভুনা দিয়ে ভাত খাচ্ছে নাইম। মাছ সে খেতে পারে না কাটার জন্য। আজ ইচ্ছে করেই কিনে এনেছিল সে, তনুজাকে জ্বালাবে বলে। কিন্তু রান্না করলে এত টেস্ট হবে জানা ছিল না তার। খেতে খেতে বলল, তাজমহল বানানোর জন্য ওয়ার্কারদের হাত কেটে ফেলেছিল সম্রাট শাহজাহান, যেন দ্বিতীয় কোনো তাজমহল সৃষ্টি না হয় এই দুনিয়াতে। আমার বউয়ের হাতের ছোট মাছ ভুনা খেয়ে আমারও এমন স্বাদ জাগছে এখন। আমার বউ শব্দটা খেয়াল করল না তনুজা। নাইম নিজেও চমকে উঠল এমন এক শব্দ ব্যবহার করে। আর চোখে তনুজার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে বুঝেছে কিনা ব্যাপারটা। তার কোনোরকম হেলদোল না দেখে আবারও বলে উঠল, যাতে অন্য কাউকে আর এভাবে রান্না করে না খাওয়াতে না পারো, তাই হাত দুটো কেটে নেওয়া উচিত না তোমার, বউ? তনুজা থতমত খেয়ে চোখ তুলে তাকালো। নাইম ততক্ষণে চোখ নামিয়ে ভাতের থালা মনোনিবেশ করেছে। তনুজা কণ্ঠ চওড়া করে বলল, কি বললেন? কি বললাম? আপনি জানেন আপনি কি বলেছেন? তাহলে তো ভালোই। তুমি জানো, আমি জানি, দুজনেই জানি। ফাজলামি করছেন আমার সাথে। আরে ধুর, তুমি কি বেয়াই লাগো আমার যে ফাজলামি করব? তনুজা তপ্ত শ্বাস ফেলে থামল। এই লোকের সাথে তর্ক করতে যাওয়া আর মুখের মুখ লাগা সমান। তাই নিজের মতো খাবারে মনোনিবেশ করল সে। তুমি কি আমার উপর রেগে আছো? এখানে থাকতে সমস্যা হচ্ছে তোমার? আচমকা নাইমের সিরিয়াস ভঙ্গিতে কথা শুনে তনুজা বলল, জেলখানায় ভালো থাকতে শুনেছেন কাউকে? জেলখানা সোনা দিয়ে মোড়ানো হলেও সেটা জেলখানাই। আমার বাড়ি তোমার কাছে জেলখানা? তার চেয়ে কম কি? আমার ভালোবাসা তবে তোমার পায়ের শিকল? সন্দেহ আছে? নাইম আর কোনো উত্তর খুঁজে পেল না। খাবার আর গলা দিয়ে নামবে না তার। আধখাওয়া ভাতের প্লেটটা নিয়ে উঠে পড়ল সে। মুখে আলতো হাসি রেখে বলল, আপনাকে মুক্তি দেওয়া হলো তবে। পায়ের শিকল আর বন্দিত্ব জীবন থেকে আপনি মুক্ত এখন। তনুজা চট করে চোখ তুলে তাকালো। সাথে সাথে নাইম আবারও বলে উঠল, একটা অনুরোধ করব। করুন। আপনি যেখানে ইচ্ছে যেতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, শুধু দিন শেষে এখানে ফিরবেন প্লিজ। এই বাড়ি, ইট পাথর, চার দেয়ালের নিষ্প্রাণ ভূমিতে আমি সুখের পায়রা দেখতে পাই আপনার উপস্থিতিতে। আপনার অনুপস্থিতি সবকিছুকে মেরে দেবে, আমাকেও। শেষের কথাটা বড্ড আলতো করে বললেও কানে পৌঁছালো তনুজার। তবুও নিশ্চুপ রইল সে। একটাবার সহানুভূতির দৃষ্টি পর্যন্ত ফেলল না ফিরে যাওয়া বিধ্বস্ত মানুষটার দিকে। ঠিক যেমন করে রণক্ষেত্রে বুকে তীর ছুঁড়ে ঘায়েল করা শত্রুকে পিছু ফিরে দেখে না বিজয়ী যোদ্ধা। ফ্যাক্টরিতে পুলিশের রেড পড়েছে। পুরো এরিয়া সিল করে ফেলা হয়েছে। এই খবর পাওয়া মাত্রই গুহা থেকে বের হয়ে এসেছেন জাওয়াদ শিকদার। তৈমুরকে কোনোভাবেই নখ গলাতে দেওয়া হয়নি এই কেসে। একজন বড় অফিসার নিজে দেখছেন এই কেসটা। এমনিতেই কোর্টের হেয়ারিংয়ের পর থেকে বেশ নজরে রাখা হচ্ছিল শিকদারদের। তার উপর নন্দিতার সাথে হওয়া অ্যাক্সিডেন্ট, বেআইনি ওষুধের ঢেরে ভরা ফ্যাক্টরির গুদামঘর। পুলিশের সরাসরি তীক্ষ্ণ নজর এখন শিকদারদের উপর। আর এই বিষয়টা হ্যান্ডেল করতেই নন্দিতাকে একা ছেড়ে ছুটে আসা তাদের এখানে। তবে সবচেয়ে অবাক হচ্ছেন তিনি এই খবর লিক হওয়া নিয়ে। এই ফ্যাক্টরি পরিত্যক্ত, যাওয়া আসা নেই কারোর। রাতের অন্ধকারে পিছন দিকের নিচু জমি দিয়ে পাচার হয় সবকিছু। ফ্যাক্টরির আন্ডারগ্রাউন্ড ঘরে কাজ করছিল 20 জন লোক। তাদের কাজ নতুন তৈরি হওয়া ওষুধগুলোকে প্যাকিং করে সিল করা। আর এসব কাজ রাতের অন্ধকারেই হয়। কিন্তু আচমকা মাঝরাতের রেড পড়ে সেখানে। গ্রেপ্তার করা হয় 10 জনকে। 2 জন পালাতে গিয়ে গুলির আঘাতে স্পট ডেড। বাকি 8 জন পলাতক।
আজকের নিউজের চাঞ্চল্যকর খবর, শিকদারদের ফ্যাক্টরিতে পড়েছে পুলিশের রেড। বের করে আনা হয়েছে কয়েক টন বিদেশি ড্রাগ, যেগুলো সরাসরি নিষিদ্ধ আমাদের দেশে। ডাক্তারের মতে এই ড্রাগের রোগী সুস্থ হয় দ্রুত, কিন্তু বয়সের আগে বার্ধক্য এসে যায়, হৃদরোগ আর চোখের দৃষ্টিশক্তি কমে যায় অল্প বয়সে। কিন্তু শিকদার মেডিকেয়ারের মতো নামিদামি ব্র্যান্ড কেন করলো এমন কাজ? দেশের অন্যতম ওষুধ কোম্পানির মধ্যে একটা তারা, তবে কি এভাবেই এত বছর ধরে ব্যবসায়িক প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছিল তারা, মানুষের প্রাণের বিনিময়ে তাদের সুস্থতা দিয়ে? নিউজ চ্যানেলে চলতে থাকা কথাগুলো চোখ বন্ধ করে নিজের ঘরে বসে শুনছে ধূসর। ঠোঁটের কোণে তার ক্ষীণ হাসি। দরজা জানালা বন্ধ, অন্ধকার কুকাপ ঘরে আচমকা সুর টেনে ধূসর গিয়ে উঠল। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই। আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পীড়িতে রুই সোনার পাখি ধরতে। করতে পা রাখতেই তুর্জয় মুখোমুখি হলো জাওয়াদ শিকদারের। বেশ ছোটাছুটির মধ্যে আছেন তিনি, তুর্জয়কে তাই সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যেতে গেলে পথ আটকায় সে। বুকে দুই হাত গুজে মুখোমুখি দাঁড়িয়ে রহস্যময় হেসে বলে ওঠে, ফাঁসির দড়ি গলার পরার জন্য প্র্যাকটিস করুন এখন থেকে। রোজ ঠিক এভাবেই একটু একটু করে দড়িটা শক্ত করে আঁকড়ে ধরবে আপনার গলা। জাওয়াদ শিকদারকে তুমি এখনো চেনো না, এসব তার কাছে চুনিপুটি খেলা। এর চেয়ে বড় বড় রহস্য মাটির তলায় কবরে চাপা দিয়েছি আমি, বুঝলে? জাওয়াদ শিকদারের চামড়ার উপর দাম্ভিকতার আড়ালে লুকানো ভীতগ্রস্ত মনটা খুব সহজেই পড়ে ফেলল তুর্জয়। হাসি তার চওড়া হলো আরো। জাওয়াদ শিকদারের দিকে খানিকটা ঝুঁকে ফিসফিস করার সুরে বলল, বুকটা খামুচি দিয়ে ধরছেন না একটু? আমার 5 আঙ্গুল দাবিয়ে তোর কলিজা টেনে যদি না বের করেছি, আমার নাম তুর্জয় আসান না। আমার কলিজা দুইটাকে কেড়ে নিয়েছিস তুই আমার থেকে, তোর কলিজা ভুনা করে কুত্তাকে না খাওয়ানো ও দিয়ে আমার শান্তি নেই। জাওয়াদ শিকদার এবার ভয় পেয়েছেন, একথা সত্যি। ভয় তার জনগণকে নিয়ে। দেশের জনগণ একবার খেপে গেলে তাকে হারানো সহজ হয়ে যাবে মানুষের কাছে। তার মুখ আর মুখোশ আলাদা হতে দেওয়া যাবে না কিছুতেই জনগণের সামনে। এজন্য যা করার লাগে তাই করবে সে। দেয়ালের গায়ে আঁকিবুকি করতে করতে ঘরের ছোট জানালাটা ভয়ে ভয়ে আলতো করে খুলল নন্দিতা। বাইরে এখন দিন। জানালার ফাঁক থেকে অল্প বিস্তর আলো এসে ঠিকরে পড়ছে ঘরের মেঝেতে। নন্দিতা মুখ বার করার চেষ্টা করল জানালা থেকে। জানালার বাইরের দিকে লোহার নেট জাল দেওয়া। বহুদিন না খোলাফেলা করার জন্য জানালার কবজায় জং ধরেছে বেশ জোর লাগিয়েও খোলা যাচ্ছে না পুরোটা। তবুও বহু কষ্টে জানালার পল্লা অর্ধেক খুলল সে। বাইরে ঘন জঙ্গল, দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। পুরো জায়গাটা কেমন যেন গা ছমছমে ভাব। তবুও এতগুলো দিন পর সূর্যের আলো দেখে মনে মনে বেশ খুশি হলো সে। হাতে পায়ে বেঁধে রাখা জঞ্জির টেনে এসে বসল জানালার কাছটায়, যেখানে আলোর সাথে মিঠার রোদ এসে বাড়ি খাচ্ছে মেঝেতে। সেখানে বসেই ভাবতে লাগলো সে, জাওয়াদ শিকদার ফিরে আসবেন খুব শীঘ্রই। তার ফেরার আগেই নন্দিতাকে পালাতে হবে এখান থেকে। কিন্তু জায়গাটা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তার নেই। যতদূর চোখ যায় শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলে প্রবেশ করলে সে বেঁচে ফিরবে বলে মনে হয় না। তার উপর কুকুর দুটোকে জাওয়াদ শিকদার যখন খেতে দেয়, জান হাতে চলে আসে নন্দিতার তাদের ডাক শুনে। মাঝে মাঝে তার মনে হয় চারপাশের পরিবেশ কোনো মৃত্যুপুরীর চেয়ে কম নয়। এর চেয়ে বরং এই ঘরের মধ্যে থাকলে সে বেঁচে থাকবে, বাঁচিয়ে রাখতে পারবে তার সন্তানকে। উঁচু পেট নিয়ে দেয়ালে হেলান দিয়ে বসল নন্দিতা। ডান হাত পেটের উপর রেখে বিড়বিড় করে বলল, আমাদের কত স্বপ্ন ছিল, কত সুন্দর সুন্দর মুহূর্ত বাঁচার ছিল। বাবুকে নিয়ে তোমার কত উচ্ছ্বাস ছিল, অথচ কিছুই দেখা হলো না আর। কত মাস দেখি না তোমাকে তুর্জয়, কেমন আছো তুমি? আমাকে কি মনে পড়ে এখনো? আচ্ছা তুমি সুস্থ হয়েছ তো? আমাদের সব স্বপ্ন কি এভাবেই অপূর্ণ থেকে যাবে? আর কখনো দেখা হবে না আমাদের? চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়ল নন্দিতার। আজ অনেকদিন পর বুক ভেঙে কান্না আসছে তার। কান্নাও ভুলে গেছে সে। এখানে যে কান্না দেখার কেউ নেই, আহ্লাদ করার কেউ নেই। এই বিভীষিকাময় জীবনের শেষ কোথায়? চার দেয়ালের উঁচু ছাদের সিলিংয়ের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলে ওঠে, আমার আর কত পরীক্ষা নেবে তুমি আল্লাহ? আমি ক্লান্ত। আমারও কাগজ ফুরায়, কলমের কালি শেষ হয়। শুধু তোমার মায়া দয়া হয় না আমার উপর। অতঃপর গুনগুন করে গেয়ে উঠল, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন। আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে ধূসর। বন্ধ চোখ, কপাল কুঁচকে, পায়ের উপর পা তুলে বসে সে প্রতীক্ষায় যেন।
গত 5 দিনে কুত্তার মতো ছুটিয়েছে সে জাওয়াদ শিকদারকে। 2টা ফ্যাক্টরিতে পুলিশের রেড, 2টো হসপিটালে 10 জন মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আর 3 জন এখনো লাইফ সাপোর্টে। পোস্টমর্টেমে পাওয়া গেছে তাদের শরীর থেকে ইল্লিগাল কিছু ড্রাগ। এশিয়ান দেশগুলোতে পুরোদস্তুর নিষিদ্ধ যেগুলো, চায়না থেকে কম দামে এসব ড্রাগ ইম্পোর্ট করে ব্যবহার করা হচ্ছে দেশি ওষুধের সাথে। ফলস্বরূপ মেকিং কস্ট কমে যাচ্ছে প্রায় 50%। মানুষের জীবনের সাথে এমন ঝুঁকিপূর্ণ খেলা খেলে মোটা অঙ্কের টাকা লুফে নিচ্ছে ফার্মা ব্র্যান্ড শিকদার মেডিকেয়ার। তাদের 2টো ফ্যাক্টরির একটাতে পাওয়া গেছে এসব বেআইনি ড্রাগ আর অন্যটাতে অর্ধনগ্ন কিছু মেয়ে, যাদের প্রত্যেকের শরীরে অজস্র প্রহারের দাগ। মেয়েগুলো ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে স্পেশাল টিম সহ। ক্যান্সেল করা হয়েছে জাওয়াদ শিকদারের ভিসা। বাজেয়াপ্ত করা হয়েছে তার পাসপোর্ট। যাবতীয় সব বাগানবাড়ি ও সম্পত্তির উপর পুলিশের তীক্ষ্ণ নজর। আশ্চর্যের বিষয় হলো এসবের একটাই খবর নিউজ চ্যানেলে নেই। কোনো নিউজ চ্যানেল কভার করেনি এগুলো। এখানেও নিশ্চয়ই জাওয়াদ শিকদারের কারচুপি রয়েছে। কপালের উপর আঙুল চালাতে চালাতে প্রতীক্ষার অবসান হলো ধূসরের। সশব্দে বেজে উঠল তার ফোনটা। ফোনের স্ক্রিনে না তাকিয়েই রিসিভ করল সে কলটা। রহস্যময় কণ্ঠে বলল, আপডেট কি জলিল সাহেব? দাও দাও করে আগুন জ্বলে স্যার। ধূসর মৃদু হাসল, বলল, পেট্রোলটা আর একটু বেশি করে ছড়িয়ে দিয়ে পুরো পেট্রোলের ডিব্বাটা ফেলে দাও দক্ষিণের ঘরগুলোর দিকে। ওদিকের ঘরগুলো থেকে ছাই ছাড়া কিছুই যেন পাওয়া না যায়। কিন্তু স্যার, আমি যদি ধরা পড়ে যাই? ধূসর হাসল নিঃশব্দে, বলল, প্যাকেটের মধ্যে একটা খাবারের বক্স আছে দেখো, ওটা দিয়ে অর্ধেক খাবার খেয়ে ফেলো। খবরদার পুরোটা খাবে না। জলিল ধূসরের হাতের পুতুলে পরিণত হয়েছে। তার প্রতিটা নির্দেশ অনুগত বৃত্তের মতো পালন করে সে আজকাল। এর অবশ্য একটা কারণ আছে। জাওয়াদ শিকদারকে ধ্বংসের যে খেলায় ধূসর নেমেছে, সেখানে জাওয়াদ শিকদার ধ্বংস হলে সাথে শেষ হবে সেও। কিন্তু ধূসর ওয়াদা করেছে তাকে বাঁচানোর। এমনকি তার কথা মতো চললে কাজ শেষে তার গোটা পরিবারকে নিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেবে সে। বেঁচে থাকার লোভে, পরিবারের সঙ্গে চিন্তামুক্ত শান্তির একটা জীবন পাওয়ার লোভে মানুষ তো কত অনৈতিক কাজই না করে। জলিল নাহ একটা ভালো কাজ করল। লঙ্কা থেকে রাবণ ধ্বংস যেমন একটা ভালো কাজ ছিল, তেমনি এই শহরের রাবণ জাওয়াদ শিকদারের ধ্বংস তেমনি একটা ভালো কাজ। ধূসর ঝটপট ফোন লাগালো কাউকে। বেশ খুশ মেজাজে বলল, গেট রেডি ফর দ্য নেক্সট স্টেপ। রাত সবে 9:35। রাতের খাওয়ার টেবিলে বসে ধূসর, তৈমুর, লাবিব শিকদার, কামিনী শিকদার টেবিলে সাজিয়ে রাখছেন রান্নাঘর থেকে সার্ভেন্টের এগিয়ে দেওয়া পদগুলো। এ বাড়িতে একসাথে টেবিলে বসে খাওয়ার রীত নেই বললেই চলে। তবে মাঝে মাঝে আকাশে যেমন রংধনু দেখা দেয়, তেমনি জাওয়াদ শিকদারের পশুত্ব শরীরটা মানুষ হওয়ার বৃথা চেষ্টা চালায়। এই যেমন হুটহাট ছেলেদের জীবনে কি চলছে জানতে চান, কিংবা এমন এক ভুরিভোজের আয়োজন করেন, একসাথে খাবার টেবিলে বসে শুনতে চান সকলের কথা। ছোট থেকেই এই দিনগুলোর জন্য হাপিত্যেশ হয়ে অপেক্ষা করত ধূসর। কবে জাওয়াদ শিকদার উন্মুখ হয়ে জানতে চাইবেন তার হালচাল, কবে একসাথে বসে মজা করে গল্পগুজব করবে সবাই। কিন্তু আজ তার গা খিনখিন করছে। নিজের জন্মপরিচয়, পিতৃপরিচয় বদলানোর সুযোগ থাকলে সে তৎক্ষণাৎ তাই করত। এই জন্ম তার কাছে বৃথা লাগে। যে জন্ম, যে শরীর পুরোটাই পাপের ফসল, সেই শরীর, সেই জন্মকে ঘৃণা করে সে। চরম ঘৃণা। জাওয়াদ শিকদার অবশ্য আজ সবাইকে একজোট করেছেন বিশেষ কিছু আলোচনা করতে। তাই তার প্রতীক্ষায় বসে সকলে। অবশেষে সাদা রঙের পাঞ্জাবি, পাজামা পরে নামতে দেখা গেল তাকে সিঁড়ি দিয়ে। ধূসর এক পলক সেদিকে তাকিয়ে মুখ লুকিয়ে হাসল। ঘৃণায় বিড়বিড় করে আওড়ালো, ফেরেশতাও লজ্জা পাবে তাকে দেখে। 2 হাত যার খুনের রক্তে লেপ্টে, কি শুভ্র তার লেবাস। চেয়ার টেনে বসতে বসতে জাওয়াদ শিকদার সরাসরি তাকালেন ধূসরের দিকে। বললেন, শুনলাম অসুস্থ তুমি, ঘর থেকেও বের হচ্ছ না। শুনেছ তাহলে? তোমার চাচি জানালো আমাকে। এখন কেমন আছো? ধূসর এক পলক কামিনী শিকদারের দিকে তাকালো। সংক্ষেপে জবাব দিল, ভালো। তুমি নাকি তোমার চাচির মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছ? ধূসর এক লোকমা ভাত মুখে তুলতে তুলতে বলল, আমার ঘরে কেন ঢুকেছিল তার কৈফিয়ত দিয়েছেন। এই বাড়িতে তারও অধিকার আছে, আর তোমার উপরও। যেতেই পারে সে। ধূসর তৎক্ষণাৎ ঠোঁট এলিয়ে হাসল। বলল, যেমন করে মাঝরাতে তোমার ঘরে ঢোকার অধিকার তার আছে, নাকি যেমন করে আমার মায়ের সংসারে ঢোকার অধিকার তার ছিল? সাথে সাথেই তেতে উঠলেন জাওয়াদ শিকদার। ধমক দিয়ে বললেন, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। ধূসর মাথা নিচু করে দৃষ্টি রাখল খাবারের প্লেটের দিকে। নিয়ন্ত্রণহীন শরীরটাকে কোনোরকমে নিয়ন্ত্রণে আনল সে। শেষ মুহূর্তে এসে কোনোভাবেই নিজেকে ধরা দেওয়া যাবে না লোকটার সামনে। রাগে, যন্ত্রণায় চোখ দুটো তার অসম্ভব রকম লাল হয়ে আছে। এই যন্ত্রণা সে কাউকে দেখাতে চায় না। তাই মিথ্যা হাসি মুখে ঝুলিয়ে বলল,
আমার ঠিকই খেয়াল আছে, কিন্তু তোমরা ভুলে গেছো আমার মায়ের খাটিয়া কাঁধে তুলে আমার বলা কথাটা। জাওয়াদ শিকদার সাথে সাথেই ডুব দিলেন অতীতের পাতায়। ধূসর তখন বেশ ছোট। স্কুল থেকে দৌড়াতে দৌড়াতে এসে মায়ের ঘরে পাখার সাথে ঝুলন্ত দেহটা দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল সেদিন। যখন চোখ খুলল, দেখল তার মাকে সাদা কাফনে মুড়িয়ে চিরবিদায় দেওয়ার আয়োজন হয়ে গেছে ইতিমধ্যে। অল্প লোকজন নিয়েই চুপিসারে সেরে ফেলেছে তারা সব কাজ। ধূসর মায়ের বুকে মাথা, সে কি কান্না না কেঁদেছিল সেদিন। মা অন্তঃপ্রাণ ছেলে কিনা। মায়ের খাটিয়া ধরতে গিয়ে হাইটে খাটো হওয়ায় খাটিয়া বেঁকে গিয়েছিল একদিকে। তাই জাওয়াদ শিকদার তাকে খাটিয়া তুলে দিতে বলেন অন্যজনের কাছে। কিন্তু নাছোড়বান্ধা ধূসর কোনো মতে ছাড়বে না তার মাকে অন্য কারোর ভরসায়। আর অগত্যা একজন গার্ড কোলে তুলে নিলেন ধূসরকে। আর ধূসরের কাঁধে রইল তার মায়ের শেষ বিদায়ের গুরুভার দায়িত্ব। সেদিন বাড়ির আঙিনা ছাড়ার আগে ধূসর গমগমে কণ্ঠে বলেছিল, তোমার আত্মহত্যার জন্য দায়ী যারা, তাদেরকে আমি ছাড়ব না মা। সব হিসেব দিতে হবে তাদের। একদিন ঠিক খুঁজে বের করব তাদের। মায়ের কবরের মাটি ছুঁয়ে অবশ্য আরো কিছু প্রতিজ্ঞা সে করেছিল মনে মনে। কবরের ভেজা মাটির উপর শুয়ে ফিসফিসিয়ে বলেছিল, তোমার কবরের পাশের জায়গাগুলো খালি রেখো মা, এখানে এক এক করে শুতে আসবে সেই মানুষগুলো যারা তোমাকে এতখানি যন্ত্রণা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জাওয়াদ শিকদার নিভলেন যেন এবার খানিকটা, তবে থেমে রইল না ধূসর। গমগমে কণ্ঠে বলল, নিজের ভালো চাইলে আমার থেকে দূরে থাকতে বলো। ধূসর গুড বয় হলেও শিকদার বংশেরই ছেলে। খুন করতে বুক কাঁপবে তারও বাপ চাচাদের মতো। পরিবেশ শান্ত করতে লাবিব শিকদার প্রসঙ্গ বদলালেন। বললেন, ব্যবসায় জয়েন করছো না কেন তুমি ধূসর? সারাদিন বাড়িতে থাকতে থাকতে অলস মস্তিষ্ক রুক্ষ মেজাজের হয়ে যাচ্ছে দিন দিন। ব্যবসার কাজগুলো বুঝে নাও এখন থেকে, ভবিষ্যতে এসব তো তোমরা দুই ভাই সামলাবে। নাইম তো সাফ জানিয়ে দিয়েছে শিকদার বংশের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই চাচু। ভাইয়া তো আছেই, ও দেখুক এসব। এত জটিল বিষয় আমি বুঝবো না। মনে মনে বেশ খুশি হলো তৈমুর এই ভেবে যে এই বিশাল সাম্রাজ্যে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, পুরোটাই তার। আচমকা জাওয়াদ শিকদারের ফোনে কল এলো। ওপাশ থেকে কেউ উৎকণ্ঠা নিয়ে বলল, ফুলতলার বাগানবাড়িতে বীভৎস আগুন লেগেছে স্যার। জলিল বেহুশ হয়ে পড়ে আছে গেটের কাছে। কোর্টে যাতায়াত শুরু করেছে তনুজা। নতুন করে কাজে ফিরে মেজাজটা বেশ ফুরফুরে তার। অবশ্য নাইমের শেষ অনুরোধটা সে রেখেছে। দিন শেষে শান্তির রাতটা কাটাতে সে ফিরে যায় নাইমের বাড়িতেই। নাইম অবশ্য খুব একটা সামনে আসে না ইদানিং তার। কেমন যেন দূরত্ব বজায় রেখে চলে। মুখোমুখি না হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। তনুজা যখন বাড়িতে ফেরে নাইম তখন বাড়িতে থাকে না। তবে একজন কাজের খালা রেখেছে সে নতুন করে। সকাল সকাল এসে সব কাজ সেরে যায় সে। আবার নাইম ফেরার পর তার জন্য খাবার বেড়ে ঘরে দিয়ে এসে এরপর বাড়ি ফেরে সে। প্রথম প্রথম তনুজার বেশ ভালো লাগত। ভারমুক্ত শান্ত নদীর মতো জীবন। কাজ থেকে ফিরে টেবিলে সাজানো খাবার, আবার সেই একই টেবিলে বসে তাকে বিরক্ত করার কেউ নেই। এমনকি এটা সেটা বলে তাকে বিব্রত করে না আর কেউ। রোজ রোজ নতুন পতারা করে তাকে জ্বালানো বন্ধ। হাত ছেড়ে বেঁচেছে যেন। কিন্তু ইদানিং কিছু একটা শূন্যতা অনুভব করে সে। খাবার টেবিলে একাকিত্ব তার ভালো লাগে না মতো। একদিন তাই খালাকে ডেকে জিজ্ঞাসা করল, আপনার স্যার টেবিলে এসে খায় না কেন? ডাইনিং থাকতে ঘরের মধ্যে ঢুকে খবর খাওয়া আবার কেমন নিয়ম? ডাক্তার মানুষ হয়ে এমন অনিয়ম মানায় নাকি? কাজানি বাবু সাহেব তো খায়ও না ঠিক মতো। যা খাবার নিয়ে যাই বেশিরভাগ ফিরিয়ে আনতে হয়। কি যে কাককোকিলের মতো খাওয়া শহরের বাবুদের। তনুজা ভ্রু কুঁচকে ফেলল সাথে সাথে। নাইমকে এত অল্প খেতে তো দেখেনি এতদিন। তবে এখন হঠাৎ কি হলো? আজ বাড়িতে ফিরে অনেকদিন পর তনুজার রান্নাঘরে ঢুকল। ফেরার পথে বাজারে গিয়েছিল আজ সে। হঠাৎ করে চোখের সামনে কুচো মাছ পড়তেই কেন যেন চট করে কিনে ফেলল সে। মাছগুলো খালার কাছে দিয়ে রুমে গেল সে। লম্বা একটা শাওয়ার নিয়ে রান্নাঘরে ঢুকতেই দেখল মাছগুলো বেশ চকচকে করে বেছে রেখেছে খালা। রান্নাটা অবশ্য সে করবে বলে হয়েছিল খালাকে। নাইম বাড়িতে ঢুকল নিঃশব্দে। ফোনের দিকে চোখ রাখতে রাখতে নিজের ঘরের দিকে যাচ্ছিল সে। আচমকা রান্নাঘরের কাছ দিয়ে যাওয়ার সময় খালাকে বলল, আমার জন্য খাবার আনতে হবে না আজ। বাইরে থেকে খেয়ে এসেছি আজ। তুমি কাজ শেষ করে বাড়ি চলে যেও। খালা সম্মতিসূচক মাথা নাড়ল। নিজের ঘর থেকে লুকিয়ে উকি দেওয়া তনুজা নাইমের কথাটুকু শুনে বেজায় চটে গেল। ধূপধাপ করে ঘরে ঢুকে ধরাম করে দরজা বন্ধ করে দিল। রাত আনুমানিক 11টা। কিচেনে ঢুকে একটা প্লেটে ভাত বেড়ে নিল তনুজা। সাথে আজকে খালার রান্না করা ভুনা মাংস, আলু ভাজি আর তার রান্না করা কুচো মাছ। এরপর ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গেল নাইমের ঘরের দিকে।
দরজার সামনে দাঁড়িয়ে রইল তনুজা বেশ অনেকটা সময় ধরে। দরজার নিচ দিয়ে এখনো আলো দেখা যাচ্ছে, তার মানে জেগেই আছে নাইম। ভেতরে যাবে কিনা ভাবতে ভাবতে নাইমের ঘরের লাইট অফ হয়ে গেল। ঘুমিয়ে পড়ল ভেবে তনুজা তড়িঘড়ি করে ঢুকে পড়ল ঘরে। দরজার পাশের সুইচ বোর্ড থেকে আলো জ্বালিয়ে সামনে তাকাতেই হতভম্ব সে। ব্লু রঙের শার্ট খুলে বিছানায় ফেলে সবেমাত্র ধূসর রঙের প্যান্টের বেল্ট খুলেছে সে। বাকিটা খোলার জন্য হাত বাড়িয়েছে, এমন সময় লাইট জ্বলে ওঠায় নিজেও হতভম্ব হয়ে তাকিয়ে রইল সে তনুজার দিকে। উদম শরীরে নাইম দাঁড়িয়ে তনুজার সামনে। শুধু তাই নয়, তার হাত দুইটা প্যান্টের বাটনে রাখা। আর কয়েক সেকেন্ড দেরি হলেই বিশাল একটা অঘটন ঘটে যেত। অবশ্য এখন অবধি কম অঘটন ঘটেনি। তনুজার সাথে সাথেই মৃদু চিৎকার দিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে ফেলল। নাইমের চোখ মুখ থেকে এখনো হতভম্ব ভাবটা কাটছে না। সে ঠায় তাকিয়ে তনুজার দিকে। এমন সময় উল্টোপাশ ফিরেই তনুজা তাকে উদ্দেশ্য করে বলল, চেঞ্জ করার সময় দরজা লক করতে হয় জানেন না? কারোর রুমে ঢোকার সময় দরজা নক করতে হয় জানেন না? বাড়িতে এভাবে খোলামেলাভাবে চেঞ্জ করতে হয় না জানেন না? ব্যক্তিগত রুমে নোকেট হয়েও থাকা যায় জানেন না? বাড়িতে একজন মেয়ে আছে জানেন না? এটা যে একটা ছেলের ব্যক্তিগত রুম, এটা কি মেয়েটা জানে না? তর্ক করবেন না একদম। স্বীকার করুন ভুল করেছেন। তনুজার খ্যাপাটে কথায় ঠোঁট এলি হাসল নাইম। তবুও মিথ্যা অভিমানের সুর টেনে বলল, ভুল তো করেছি অবশ্যই। আপনাকে জোর করে আটকে রেখেছি। আপনি চাইলে আপনার মতো থাকতে পারেন, আমি আর বাধা দেব না। তনুজার সাথে সাথেই ফিরল নাইমের দিকে। ফিরতেই চমকে উঠল আরো এক দফা। মানুষটা এখন একদম তার সামনে। দূরত্ব বোধ হয় কয়েক ইঞ্চির মতো। কখন এলো সে এত কাছে? তার উদম বুক, মাসেলড বডি, শরীর থেকে ভেসে আসা একটা গন্ধ কেমন যেন মিশ্র অনুভূতি তৈরি হলো তনুজার মনে। একদিকে মস্তিষ্ক চাইছে ছুটে পালিয়ে যেতে এখান থেকে, অন্যদিকে মন চাইছে ঠায় দাঁড়িয়ে থাকতে। কিশোরী চঞ্চল মেয়েদের মতো বাচ্চামি তনুজাকে শোভা দেয় না। একজন প্রাপ্তবয়স্ক নারী হিসেবে কোনো পুরুষের উদম শরীর দেখা এমন আহামরি কিছু না। তবুও কেন যেন তার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আর সেই অনুভূতির তুষে আগুন দিতে নাইম তনুজার দিকে খানিকটা ঝুঁকে তার মুখের উপর মুখ এনে মৃদু স্বরে বলল, আমি কিন্তু জানি আপনার কাছে, আপনি এসেছেন। একটা প্রবাদ বাক্য শুনেছেন তো, মানুষ আসে নিজের ইচ্ছেতে আর ফেরে অন্যের ইচ্ছেতে। কথাটা শেষ করে তনুজার সারা মুখে একটা ফু দিল নাইম। জমে গেল তনুজা। চোখ বন্ধ করে ফেলল। শরীর স্পর্শ না করেও কেমন করে যেন ছুঁয়ে দিল লোকটা তাকে। কি বীভৎস রকম কাঁপুনি শুরু হলো তার শরীর জুড়ে। সে কি তবে মৃগী রোগীদের মতো কাঁপছে? আর এই অসভ্য অভদ্র লোকটা কি তার স্বভাবসুলভ ভঙ্গিতে ঠোঁট কামড়ে দেখছে তাকে? সব টের পাচ্ছে। লোহার জঞ্জিরে বাঁধা তালার ছিদ্রতে রোজ বেশ কয়েকবার হেয়ারপিন দিয়ে পিঞ্চ করে নন্দিতা। কিন্তু কিছুতেই এই লক খোলে না। এদিকে বসে বসে সে এখান থেকে পালানোর শক্তপোক্ত একটা প্ল্যান রেডি করে ফেলেছে। কিন্তু এই জঞ্জির না খোলা পর্যন্ত এখান থেকে বেরোতে পারছেন না সে। রাগে দুঃখে পাটা নিয়ে বাড়ি মারে সে দেয়ালে। একবার দুইবার এমন করে বেশ কয়েকবার দেয়ালে বাড়ি মেরে নিজের মনের ক্ষোভ মেটানোর চেষ্টা করে সে। শরীর ক্লান্ত হতেই থেমে যায় সে। আচমকা পায়ের দিকে তাকাতেই চমকে ওঠে। এতগুলো দিনের পরিশ্রম সফল হলো। নন্দিতার পায়ের জঞ্জির খুলে গেল অবশেষে। যে তালা এতবার প্রচেষ্টার পরও খোলেনি, আজ রাগের বশে আছাড় দিতেই খুলে গেল তা। খুশিতে নন্দিতা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। হাসতে হাসতে পেটে হাত রেখে সাবধানী কণ্ঠে বলল, এই দেখ জয়, আমরা পেরেছি। আমরা পেরেছি মুক্ত হতে। এখন শুধু মুক্তি পাওয়ার পালা। বদ্ধ ঘরে নন্দিতার একাকিত্বের সঙ্গী ছিল একমাত্র তার গর্ভস্থ সন্তান। দিনরাত তাই তার সাথেই কথা বলতো সে। একটা সময় পর থেকে তার মন বলল তার গর্ভস্থ সন্তান পুত্র সন্তান। আর সাথেই তার নাম রেখে দিল সে জয়, জয় আহসান। দুর্জয় আহসানের ছেলে। উঁচু পেট, ফুলে ওঠা পা, কোমরে অসহনীয় ব্যথা নিয়ে এই মৃত্যুপুরী থেকে নন্দিতা কিভাবে বের হবে জানে না। তবে এই বন্দিত্ব জীবনের থেকে শিকদারদের হাতে মরতে সে চায় না। কপালে মৃত্যু লেখা থাকলে রাস্তায় মরবে সে, তবুও সে মৃত্যু সম্মানের হবে। আত্মসম্মানের সাথে আপোষ করে না। জঞ্জিরের অপর প্রান্ত খুব সহজেই খুলে ফেলল নন্দিতা। কিন্তু বের হলো না সে সেই মুহূর্তে। বরং আগের মতো জঞ্জিরটা আলতোভাবে বেঁধে রাখল পায়ে। কেয়ারটেকার লোকটা এসে তাকে রাতের খাবার দিয়ে গেল। নন্দিতা অনুরোধের সুরে তাকে বলল, আর একটু খাবার হবে চাচা। লোকটা অবাক হলো বেশ। এতদিন যে খাবারের অর্ধেকটা ফিরিয়ে দিত মেয়েটা, আজ দ্বিতীয়বার নিজের চেয়ে খাচ্ছে। বিষয়টা অবাক করার হলেও খুব একটা আশ্চর্য হলো না সে। তেমন কোনো সন্দেহ পোষণ করল না। অনেকদিন পর নন্দিতা পেট ভরে খেল। পরে রইল ছন্নছাড়া খাবারের টেবিল। ধূসর ব্যতীত কেউ আর উপস্থিত নেই ডাইনিং টেবিলে। সকলে একসাথে ছুটেছে ফুলতলার বাগানবাড়িতে। বাগানবাড়ি,
ওহো, আগুনের ধ্বংসস্তূপে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের জাওয়াদ শিকদার নিজের ধসে পড়া ক্ষমতার প্রতিচ্ছবি দেখবে শুধু। ওটা তার কাছে শুধু বাগানবাড়ির নয়, বরং তার জীবনের একটা বিশেষ অঙ্গের মতো ছিল। রাজনীতির কারচুপি থেকে শুরু করে সারা জীবনের যত ফাইল, ডকুমেন্ট সে রেখেছিল ওই বাগানবাড়ির দক্ষিণের দিকে অবস্থিত ঘর দুটোতে। বিশাল সে ঘরের একটার পুরোটা জুড়ে কাগজ আর ফাইলের ঢের, আর অন্যটা ছিল তার নিজস্ব রুম, যে রুমের বিশেষ এক লকারে রাখা তার অবৈধ জিনিসপত্র ও মোটা অঙ্কের ক্যাশ। মাংসের হাড্ডি চিবাতে চিবাতে ধীর কণ্ঠে ধূসর বলে ওঠে, জাওয়াদ শিকদার, তুমি এবার অর্থনৈতিকভাবে পঙ্গু, মানসিকভাবে বিধ্বস্ত, ক্ষমতার আসনে বিপর্যস্ত। একটা একটা করে আমার বুক থেকে দুইজন প্রিয় মানুষকে কেড়ে নিয়েছ তুমি, তোমার বুক খালি না করে কিভাবে থাকি আমি। বহুদিন পর বাড়ি থেকে বের হয়েছে ধূসর। রাতের আধারে নিস্তব্ধ রাস্তায় হাঁটার শখ জাগছে আজ তার খুব। বুকটা পুড়ছে ভীষণ। এ জ্বালাপোড়া আজকের নয়, এ ক্ষত বহু পুরনো। মাঝে মাঝে মাঝরাতে জেকে বসে তারা বুকের উপর জোকের মতো আঁকড়ে ধরে হৃৎপিণ্ডকে। এই সময়টা বড্ড হাসফাস লাগে তার। বিছানায় ছটফট করতে করতে দুই হাত দাপিয়ে খুঁজতে থাকে পাশে কাউকে, অথচ একাকী জীবনে কেউ হাত বাড়ায় না তখন। পরম মমতায় ছুঁয়ে দেয় না তার বুক। একটু ছুঁয়ে দিলেই বোধহয় তার এই ব্যথা কমে যেত, কিন্তু আসে না কেউ। যন্ত্রণা বুকে জড়িয়ে সেভাবেই নির্ঘুম কাটে তার সে রাত। অদূরে কোথাও থেকে গোমানির শব্দ ভেসে আসছে। ধূসর সতর্ক হলো, কান পেতে শোনার চেষ্টা করলো শব্দের উৎস। রাস্তার ধারে পার্কের গেট খোলা, একপাশের ল্যাম্পপোস্টের আলো নেভানো। কৌতূহলে সেদিকে পা বাড়াল ধূসর। কিছুটা যেতেই শব্দ গাঢ় হলো আরো। দ্রুত কদমে সেখানে পৌঁছাতেই অন্ধকারে ধস্তাধস্তির শব্দ পেয়ে চিৎকার করল ধূসর, কে ওখানে? কি হচ্ছে কি? চমকে উঠল লোকগুলোকে। অনাঙ্ক্ষিত মানুষের আগমনে চমকে উঠে হাতের বাঁধন আলগা হলো তাদের। মেয়েটাকে ছেড়ে এগিয়ে এলো একজন ধূসরের দিকে। ধূসর আঁচ করতে পারল ব্যাপারটা। একপাশে পড়ে থাকা গাছের শুকনো ডাল তুলে নিল হাতে। সাথে সাথেই একজন মধ্যবয়সী লোক ছুটে এলো তার দিকে। পরনে নীল রঙের শার্ট, মস্ত বড় একটা ভুঁড়ি উঁচিয়ে সামনে এগিয়ে আসতে আসতে বলল, মালটা একেবারে খাসা, ভাগ চাইলে শেষে আইসো। এখন যাও তো। পার্কের গার্ডও যে এসবের সাথে জড়িত বুঝতে পেরে মেজাজ চরম রকমের খারাপ হলো ধূসরের। ঠিক সে সময়েই অন্ধকার থেকে ছুটে এলো একটা মেয়ে। সোজা এসে লেপ্টে গেল ধূসরের বুকে। ধূসর তাকে এক হাতে আগলে নিল। আমাদের মাল ছেড়ে এখান থেকে ফুটে যা, কেচাল করলে ভালো হবে না কিন্তু। অল্প বয়সী ছেলের মুখে এমন কথা শুনে তার নাক বরাবর ঘুষি মারল ধূসর। বলল, আমার বুকে থাকা জিনিস ছিনিয়ে দেখা, কেটে ভাগা দেব এখানে টুকরোগুলোকে। ধূসরের কণ্ঠের তেজ, তার উদ্ধত্ত দেখে ভয় পেল ছেলেগুলো। এক এক করে বেরিয়ে গেল তিনজন ছেলে পার্ক থেকে। যাওয়ার আগে এক পলক তাকালো ধূসরের দিকে। তার চোখের তেজের সামনে অবশ্য তাকাতে পারল না বেশিক্ষণ। চলে গেল সেখানে থেকে। ফুপিয়ে কাঁদছে মেয়েটা, কাঁপছে ধূসরের বুকে মুখ গুজে। নিজেকে ছাড়িয়ে নিতে চাইল ধূসর, কিন্তু পারল না। মেয়েটা তার বুকের কাছের শার্ট খামচে ধরে রয়েছে শক্ত করে। প্লিজ ছাড়বেন না আমাকে, প্লিজ প্লিজ, আমাকে এভাবে থাকতে দিন। ভ্রুকুচকে ফেলল ধূসর মেয়েটার আবদারে। এ কেমন আবদার? অচেনা এক পুরুষের বুকে লেপ্টে থাকায় কেমন স্বভাব। রুর কণ্ঠে ধূসর বলল, আপনাকে ভালো মেয়ে ভেবে বাঁচাতে এসেছিলাম, কিন্তু আপনি তো পুরুষের শরীরে মাখামাখি করে মজা পাওয়া মেয়ে। ছাড়ুন বলছি আমাকে। মেয়েটা হতভম্ব দৃষ্টিতে তাকালো এক পলক ধূসরের দিকে। এরপর সাথে সাথেই দূরে সরে গেল তার থেকে। সেদিকে তাকাতেই সাথে সাথে চোখ নামিয়ে নিল ধূসর। মেয়েটা গর্জে উঠে বলল, চোখ নামালেন কেন? তাকান এবার আমার দিকে। আপনার তাকানো উচিত, এজন্যই তো এতগুলো কথা শোনালেন। অপরাধী ভঙ্গিতে মাথা নামিয়ে নিল ধূসর। তামাটে হলদে আলোয় মেয়েটার জামার সামনের অংশ অনেকটা ছিঁড়ে গিয়ে অন্তর্বাস স্পষ্ট। বুকে অজস্র আঁচের দাগ থেকে রক্তপাত হচ্ছে ইতিমধ্যে। কাপা কাপা কণ্ঠে ধূসর বলল, সরি। আউট হাউজের দরজায় চাবি ঘুরিয়ে ভিতরে ঢুকল ধূসর। শার্টলেস, ক্লান্ত, শান্ত মানুষটা। পাশে দাঁড়িয়ে মেয়েটা, শরীরে যার জড়ানো ধূসরের টি শার্ট। নওরিন এগিয়ে এলো তাদের দিকে। অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে কিঞ্চিত হাসি ফুটে উঠল তার মুখে। সাথে সাথে ধূসর বলল, মেয়েটার ফার্স্টে এইড দরকার আম্মা, একটু হেল্প করে দাও। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। সাথে সাথে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মনের ভাঙন ধরলেও উপরে উপরে নিজেকে কঠোরভাবে উপস্থাপন করার চেষ্টায় তনুজা দুই কদম পিছিয়ে এলো। গম্ভীর কণ্ঠে বলল, আপনার খাবারটা রেখে গেলাম, খেয়ে নেবেন। খাবার কি চেয়েছি আমি এনেছি। খাবো না। কেন খাবেন না? কেন খাবো? কথার ফাঁকে এক পা করে তার দিকে এগিয়ে আসছে নাইম। তনুজা একইভাবে এক পা করে পিছিয়ে যেতে যেতে বলল,
আমি রান্না করেছি তাই খাবেন। নাইম চমকে উঠে এক পলক তাকালো প্লেটের দিকে। সাথে সাথে তনুজার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আমার জন্য রান্না করেছ? না, নিজের জন্য করেছিলাম। ভাবলাম আপনাকেও একটু দিই। নাইম হাসল ঠোঁট কামড়ে। হাত বাড়িয়ে দরজাটা আটকে দিতেই তনুজার পিঠ গিয়ে ঠেকল দরজায়। পাশ থেকে বেরিয়ে আসতে চাইলে দরজায় একটা হাত রাখল নাইম। তনুজা অন্য পাশ দিয়ে বেরোনোর চেষ্টা করলে একইভাবে তাকে আটকে দিল নাইম। সাথে সাথে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, এভাবে মিথ্যা বলতে হয় না। তুমি ধরা পড়ে গেছ। যা করেছ, যা হয়েছে, যা চলছে, সব আমার জন্য। শুধু আমার জন্যই। আপনি কে? কেন করতে যাব আমি আপনার জন্য এসব? প্রেমে পড়েছেন আপনি, মিস তনুজা। দরজাতে চাবি ঘুরিয়ে লক করে বিছানার উপর গিয়ে বসল নাইম। ইশারায় তনুজাকে কাছে ডেকে বলল, যেভাবে নিয়ে এসেছেন সেভাবে খাইয়ে দিন। না হো ওভাবেই ফিরিয়ে নিয়ে যান। দরজা খুলে দিন, আমি চলে যাচ্ছি। উহু, আজ রাতের দরজা খোলা হবে না। এটা আপনার শাস্তি। সবাইকে জানিয়ে দেব আপনি সারা রাত আমার সাথে এক হয়েছিলেন। এরপর সবাই মিলে আপনাকে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। ব্যাপারটা সুন্দর হবে না। তনুজার চোখ উল্টে আসার উপক্রম নাইমের প্ল্যানিং শুনে ভীতসন্ত্রস্ত কণ্ঠে বলল, এসব বুদ্ধি কে দেয় আপনাকে? আপনি? আমি? ইয়েস। স্বপ্নে এসে এভাবেই কুবুদ্ধি দিয়ে যান আপনি। আরও কত কি বলেন? তনুজা ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল। আর কি বলি? নাইম বিছানায় পিঠ হেলিয়ে দিয়ে গো ধরে বলে, খিদে পেয়েছে আমার। খাবার মুখে না গেলে কথা পেট দিয়ে বের হবে না। ক্যান আই ট্রাস্ট ইউ? তনুজার মুখোমুখি দাঁড়িয়ে দুর্জয়। চেহারায় মলিনতা, শরীর জুড়ে ক্লান্তির ছাপ। দুর্জয়ের মতো মানুষ দেয়ালে পিঠ না থেকে যাওয়া অবধি যে তার দুয়ারে আসবে না, এই কথা বেশ জানা তনুজার। কোর্টের পাশে অবস্থিত একটা রেস্টুরেন্টের দিকে ইশারা করে সে বলে, খেতে খেতে কথা বলা যাক। ভীষণ খিদে পেয়েছে আমার। না করতে গিয়েও করতে পারল না দুর্জয়। নিজের জন্য তনুজাকে অভুক্ত তো রাখতে পারে না সে। অগত্যা তনুজার সাথে এগিয়ে গেল সেদিকে। দুটো লেমনেডের একটা দুর্জয়ের দিকে এগিয়ে দিয়ে তনুজা বলল, খেয়ে নিন। গলা শুকিয়ে গেছে। কথা বলতে আরাম পাবেন। দুর্জয় এক লোকে শেষ করল গ্লাসটা। এরপর তনুজার দিকে তাকিয়ে কিছু বলতে গেলে সাথে সাথে একজন ওয়েটার এসে দাঁড়ালো তাদের টেবিলে। দুটো বলে করে রামেন নিয়ে এসে রাখলো টেবিলের উপর। তনুজা খাবারের দিকে ইশারা করল। বলল, খেয়ে নিয়ে কথা বলি। দুর্জয় বিরক্ত হলো বেশ। হাতি পাকে পড়লে চামচিকা যে লাথি মারে, এ প্রবাদবাক্য বেশ পুরনো। তবে তার বাস্তব প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে নিজের চোখের সামনে। তনুজা ইচ্ছেকৃত তাকে এসবের মাঝে আটকে রাখছে বুঝতে পেরে ধূসর রঙের শার্টের হাতা ফোল্ড করে ঝট করে কাছে টেনে নেয় সে বলটা। অতঃপর ভীষণ ব্যস্ত ভঙ্গিতে খেতে শুরু করে খাবারটা। তনুজা আচোখে তাকায় দুর্জয়ের দিকে। ঠোঁটের কোণে তার ক্ষীণ হাসি। নিজের খাবারে মনোনিবেশ করে মনে মনে ভাবে, আপনাকে এভাবে খাওয়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না স্যার। মাফ করবেন আমাকে। মিস তনুজা, এখন কি আপনি আমার কথা শুনবেন? তনুজা চোখ তুলে তাকালো। দুর্জয়ের বলটা ফাঁকা একেবারে। মনে মনে হাসল সে। মুখে বলল, জি স্যার, বলুন। আপনার একটা হেল্প লাগবে আমার। তনুজা মাথা নেড়ে সম্মতি জানাতেই জাওয়াদ শিকদারকে নিয়ে তার সন্দেহের সব ঘটনা একে একে তুলে ধরল দুর্জয়। যতটুকু সে খোঁজ চালিয়েছে, যতটুকু সে আন্দাজ করেছে, সবটুকু জানালো। সবটা শোনার পর তনুজার মুখভঙ্গি বদলে গেল কেমন যেন। সন্দিহান কণ্ঠে বলল, আপনার মনে হয় নন্দিতা বেঁচে আছে? শুধু মনে হয় না, আমি শিওর। এতটা শিওর কিভাবে? খেয়াল করে দেখুন, ওই ইনসিডেন্টের পর থেকে জাওয়াদ শিকদার একেবারে গা ঢাকা দেওয়ার মতো করে উধাও। ফিরলেন যেদিন, সেদিন তার ফ্যাক্টরিতে রেড পড়েছে। সবকিছু কেমন যেন পাজলের মতো লাগছে না আপনার? তনুজা নিজেও ভাবল বিষয়টা নিয়ে। খটকা তারও লাগছে। যেন লোকটা এতদিন ইচ্ছেকৃত গা ঢাকা দিয়েছিল, আর এখন ফিরে এসেছে তাও নিজের সাথে। জাওয়াদ শিকদারের মতো মানুষ গা ঢাকা দেওয়ার লোক নয়। তবে কি সত্যি নন্দিতাকে সরিয়ে রেখেছে সে কোথাও? নন্দিতাকে যদি সত্যি লুকিয়ে রাখে সে, তাহলে কোনো না কোনো সময় সেখানে যাবেই। আমাদের শুধু অপেক্ষা করতে হবে সে সময়ের। আমাদের হাতে এত সময় নেই মিস তনুজা। নন্দিতার লাপাতা হওয়ার গুণে গুণে 7 মাস চলছে এখন। এর বেশি অপেক্ষা করলে আমার সন্তান বেঁচে গেলেও আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। আচমকা তনুজার খেয়াল হলো নন্দিতা অন্তঃসত্ত্বা ছিল। চমকে দুর্জয়ের দিকে তাকালো সে। সাথে সাথে দেখতে পেল একজন অসহায় স্বামী, লাচার বাবার করুণ প্রতিচ্ছবি। এই মানুষটা সেই অহংকারী, বৌদ্ধত্বে ভরপুর অ্যাডভোকেট দুর্জয় আসান না। যার সাদা ধবধবে শার্টের চেয়ে কিরণ ছড়াতো তার ব্যক্তিত্ব। যার বড় বড় পা ফেলে হেঁটে যাওয়া দেখেই ক্রাশ খেয়ে বসে থাকত লো কলেজের সব স্টুডেন্ট। যার রাগী চোখে তাকালো দেখে ঘায়েল হতো অর্ধেক ক্লাসরুম।
সেই ব্যক্তিত্ববান পুরুষের আড়ালে লুকিয়ে থাকা একজন নরম হৃদয়ের বাবা, স্ত্রী বিয়োগের শোকে কাতর একজন দায়িত্ববান স্বামী চরিত্রকে সচক্ষে দেখল আজ তনুজা। আফসোস হলো তার। এই মানুষটাকে নিজের করে না পাওয়ার আফসোস সাথে মধ্যতার পোষা বাড়ল তার আরো খানিকটা। বিড়বিড় করে বলল, আপনাকে সব রূপেই এত কেন মানায়? আপনি বিধ্বংসী যেমন ধ্বংস, বিধ্বস্ত তেমন স্নিগ্ধ। নারী নেশা জাওয়াদ শিকদারের পুরনো এক অভ্যাস। শহরে বাইরে থাকলে এই নারীর স্পর্শগুলো বড্ড মিস করে সে। শহরের বেশ কিছু পার্লার আছে যেখানে বডি ম্যাসাজের নামে অভ্যন্তরে চলে রঙ্গলীলা। সেখানের রেগুলার একজন ক্লায়েন্ট জাওয়াদ শিকদার। নারী শরীরের প্রতি তার কেমন যেন এক পাশবিক টান কাজ করে। না, স্বাভাবিক কোনো নারী পুরুষের টান না, এটা যন্ত্রণার টান। নারীদেরকে যন্ত্রণা দিয়ে পাওয়া সুখের টান। জাওয়াদ শিকদারের এই পশুসুলভ আচরণের জন্যই একটা সময় স্ত্রীর সাথে মনোমালিন্য শুরু হয় তার। আঘাতে আঘাতে মানসিক ও শারীরিকভাবে ফুটবল হয়ে স্বামীর থেকে দূরত্ব বজায় রাখতে রোজ রাতে ধূসরকে বুকে টেনে নিয়ে ঘুমাতেন তিনি, যাতে ছেলের বাহানায় হলেও যেন লোকটা তার উপর অত্যাচার চালাতে না পারে। কিন্তু এর পরিণতি হলো ভয়ঙ্কর। জাওয়াদ শিকদারকে শারীরিক শান্তি দিতে এগিয়ে এলেন তারই আপন ভাইয়ের বউ কামিনী। বস্তি এলাকা থেকে উঠে আসা এক লোহাতুর মহিলা কামিনী। এ সংসারের একমাত্র কর্তাধর্তা জাওয়াদ শিকদারকে হাতের বশে করতে হয়ে পড়লেন তার রক্ষিতা। লাবিব শিকদার অবশ্য এসবের কিছুই জানতেন না তখন। স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রীর কথায় অন্ধবিশ্বাসে গলা পর্যন্ত ডুবন্ত সে। পার্লারে ঢুকতেই রিসেপশনের মেয়েটা আলতো হাসে জাওয়াদ শিকদারকে দেখে। আজ যে তাদের একটা মোটা অঙ্কের লাভ হবে বুঝতে পেরেই গদগদ হয়ে আমন্ত্রণ জানায় তাকে। ভিআইপি কক্ষের বিছানায় বস্ত্রবিহীন শুধুমাত্র একটা চাদর গায়ে শুয়ে আছে জাওয়াদ শিকদার। আলো আধারি পরিবেশে জ্বলছে কয়েকটা সুগন্ধি মোম। পাশে দুজন অল্প বয়সী সুন্দরী মেয়ে মালিশের নানান জিনিসপত্র রেডি করছে। অল্প সময়ের মধ্যেই রুমের পরিবেশ কেমন যেন খোলাটে হয়ে উঠল। চোখ জ্বালা করে উঠল, লাল হয়ে উঠল চোখ। নেশা লেগে যাওয়ার মতো ঘোর লেগে গেল যেন সকলের। সাথে সাথেই রিসেপশনের মেয়েটার সাথে করে নিয়ে আসে একজনকে। পুরো মুখ ঢাকা, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না যার। সেখানে থাকা দুজন মেয়েকে ইশারায় বেরিয়ে যেতে বলে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, বেশিক্ষণ সময় নেবেন না ম্যাম, খুব বিপদে পড়ে যাব আমি তাহলে। যা করার তাড়াতাড়ি শেষ করুন। তনুজা একটা চকচকে নোটের বান্ডিল মেয়েটার হাতে গুজে দিয়ে ধীরে কণ্ঠে বলল, বাইরের দিকটা সামলাও। আর এই খবরটা লিক হলে কি হবে মনে আছে তো? আমার ছেলেটা অনেক ছোট ম্যাম, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। তনুজা ঠোঁট বাঁকিয়ে হাসল। যেটা দেখতে পেল না সামনে দাঁড়ানো মেয়েটা। শুধু বেরিয়ে যাওয়ার ইশারা বুঝে ঘর থেকে বেরিয়ে এলো সে। উপর হয়ে শুয়ে থাকা জাওয়াদ শিকদারের কোমর পর্যন্ত টেনে দেওয়া চাদরটা আরো খানিকটা উপরে টেনে দিতে দিতে তনুজা বলল, নন্দিতা কোথায়? জাওয়াদ শিকদার নেশাতুর ভঙ্গিতে পিটপিট করে তাকাচ্ছেন। যে কোনো মুহূর্তে চোখ বন্ধ করে ফেলতে পারে। তনুজার সাথে সাথে ক্যান্ডেলগুলো নিভিয়ে দিল। এর বেশি নেশা চড়ে গেল জ্ঞান হারাবে সে। তার পেট থেকে আসল তথ্য বের করা সম্ভব হবে না তখন। ঘুটঘুটে অন্ধকারের মাঝে তনুজা বারবার উচ্চারণ করতে শুরু করলো নন্দিতার নাম। জানতে চাইল তার আস্তানা। একসময় অবচেতন মনে জাওয়াদ শিকদার বলল, ওই শালিকে কোথায় রেখেছি কেউ খুঁজে পাবে না কখনো। জাওয়াদ শিকদার এত কাঁচা কাজ করে না। হাইওয়ের পাশের জঙ্গল পেরিয়ে যে আমার একটা ডেরা আছে কেউ জানে না। কথাটা বলেই জোরে জোরে হাসতে থাকে সে। সাথে সাথে আবারও বলে ওঠে, শালির যা তেজ, শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে গরুর মতো। পেট বাঁধিয়ে না রাখলে ওই শরীরের তেজ মিটিয়ে দিলাম শালির। তনুজা আর অপেক্ষা করল না। যেটুকু জানার ছিল সে জেনে গিয়েছে। মোমবাতির সাথে মেশানো ড্রাগ খুব বেশি পরিমাণে প্রবেশ করেনি জাওয়াদ শিকদারের শরীরে। তাই শরীর তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে যে কোনো মুহূর্তে। জাওয়াদ শিকদারের হাতে ধরা পড়ার আগেই সেই জায়গা ছাড়ল সে। বিগত কয়েকদিন ধরেই অজ্ঞাত মেয়েটা নরিনের সাথে থাকছে। ধূসর বেশ কয়েকবার মেয়েটার কাছে তার পরিচয় জানতে চাইলেও সে শুধু ফালফাল করে তাকিয়ে থাকে। কোনো উত্তর দেয় না। অবশেষে বিরক্ত হয়ে ধূসর বলে, এখন আপদ ঘরে টেনে আনলাম। আম্মা, তুমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ঠিকানা জেনে নিও। এটুকু বলে বেশ তেজ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ধূসর। মেয়েটা এখনো তাকিয়ে তার যাওয়ার পানে। নরিন আলতো করে হাত রাখল তার মাথায়। নরম কণ্ঠে বলল, এরা মানুষ ভালো না। আর এই ছেলেটাকে দেখছো, সে হলো গোবরে পদ্মফুল। আমি নিজেই তার আশ্রয়ে লুকিয়ে থাকছি এখানে। দুজনকে একসাথে লুকিয়ে চুরিয়ে রাখা ছেলেটার পক্ষে বেশ কষ্টকর হয়ে পড়বে। তুমি বাড়ি ফিরে যাও। বাড়িতে কি কিছু হয়েছে তোমার? মেয়েটা মাথা নিচু করে ফেলল। চোখের কোটর ভরা জল তার। মাথা নামাতেই টপটপ করে জল গড়িয়ে পড়ল তা কোলের কাছে। নরিন ব্যস্ত হয়ে পড়ল। আগের মতো কোমল কণ্ঠে বলল,
তুমি কি কষ্ট পেলে আমার কথায়? আমি কিন্তু তোমাকে আঘাত দিতে চাইনি। এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি তো তোমার মায়ের মতোই। নওরিনের শেষোক্ত কথাটা শুনে চোখ তুলে তাকালো মেয়েটা। অতঃপর সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল নওরিনের বুকে। কাঁধে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল সে। আউটহাউস থেকে বের হয়ে ধূসর সোজা গিয়ে ঢুকল জাওয়াদ শিকদারের ঘরে। বিছানায় আধশোয়া হয়ে বসেছিলেন তিনি। ধূসরকে দেখে বেশ অবাক হয়ে প্রশ্ন করলেন। কিছু বলার ছিল। চেয়ার টেনে ধূসর বসল ঘরের ঠিক মধ্যেখানে। মনে কৌতূহল দাপিয়ে প্রশ্ন করল, ফুলতলার বাগানবাড়িতে আগুন লাগলো কিভাবে? জাওয়াদ শিকদারকে বেশ চিন্তিত দেখালো। দুই ভ্রুয়ের মাঝে গভীর খাঁজ তার। খানিকটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারোর গভীর ষড়যন্ত্র এটা। জলিলকে যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারে মারাত্মক পরিমাণে ঘুমের ওষুধ মেশানো ছিল, যে কারণে খাবার অর্ধেক খেয়েই সে গভীর ঘুমে তলিয়ে যায়। বাকি গার্ডদেরও ছুটি দেওয়া হয়েছিল। আর সেই সুযোগে কেউ ইচ্ছাকৃত এই আগুন লাগিয়েছে। কিন্তু সেই কুত্তার বাচ্চাকে কোনো মতে ধরতে পারছি না। কুলাঙ্গার, জারজ কোথাকার। সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা নেই, পিছনে গেম খেলে কুত্তার বাচ্চা। জাওয়াদ শিকদারের রাগের অগ্নিকুণ্ড স্পষ্ট টের পাচ্ছে ধূসর। আর সেই অগ্নিকুণ্ডের উত্তাপের প্রখরতা স্পষ্ট করতে সাথে সাথে প্রশ্ন করল, পার্টির বেশিরভাগ কাজ ওখানে হতো না? সেসব কিচ্ছু নেই, সব ছাই। আমার কোটি কোটি টাকা, কাগজপত্র সব পুড়ে ছাই। কুত্তার বাচ্চাকে শুধু একবার ধরতে পারি, কেটে টুকরো টুকরো করে কিমা বানিয়ে কুত্তাকে খাওয়াবো। শালার জানোয়ারের বাচ্চা। ধূসর মনে মনে হাসল ভীষণ। কিন্তু মুখভঙ্গিতে কিঞ্চিত পরিমাণে খুশি টের পাওয়া গেল না তার। উপরন্তু বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, একটা কথা ভেবে দেখেছ? ফুলবাড়ির গার্ডদের স্পেশাল ইনস্ট্রাকশনে রাখা হয়, আমাদের বাড়ির কারোর পারমিশন ছাড়া তারা ছুটি নেবে না। আর জলিল চাচার খাবারও কিন্তু এই বাড়ি থেকে পাঠানো হয়। জাওয়াদ শিকদার পূর্ণদৃষ্টিতে তাকালেন ধূসরের দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, কি বলতে চাইছ তুমি? এই কাজ আমাদের বাড়ির কারোর? ধূসর খানিকটা আমতা আমতা করে বলল, তোমার ব্যবসার বিষয়ে আমি কিছু বুঝি না বলেই এসব জয়েন করি না। কিন্তু ওই বাগানবাড়ি কতটা সিকিউরিটিতে রাখা হতো এটা সবাই জানি। আমি এসব বিষয় জানি না, তাও মনে যে সন্দেহ হলো সেটা তোমাকে বললাম। বাকিটা বের করা তোমার কাজ। জলিল চাচার খাবার যেখান থেকে এসেছে শুরুটা তোমার ওখান থেকে করা উচিত। কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল ধূসর। পিছনে ফেলে রেখে গেল চিন্তাগ্রস্ত ভ্যাবাচাকা খাওয়া জাওয়াদ শিকদারকে। কাঁদতে কাঁদতে ফোপানি খানিকটা কমে আসতেই নওরিনকে ছেড়ে উঠে দাঁড়ায় মেয়েটা। আশেপাশে খুঁজতে থাকে কিছু একটা। ছোট ঘর, আসবাবপত্র নেই খুব বেশি। এদিকে সেদিকে খুঁজেও কিছু না পেয়ে দৌড়ে যায় পাশের ঘরে। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা বেশ কিছু কাগজ থেকে একটা কাগজ তুলে নেয় সে। নেয় একটা কলমও। সাথে সাথে সেখানে বসে লিখতে শুরু করে কিছু। কোনো কারণে মেয়েটা কষ্ট পেয়েছে ভেবে নরিন একা ছেড়ে দেয় মেয়েটাকে। আসলে কিছু কিছু আঘাত আমাদের হৃদয়ে এত গভীর ক্ষত দিয়ে যায় যে আমাদের একাকিত্ব প্রিয় হয়ে ওঠে। মানুষের সঙ্গের চেয়ে অন্ধকার ঘর, শূন্য জীবন বেশি ভালো লাগে। এটা প্রয়োজন। একাকিত্ব অর্থাৎ নিজস্বতা। অন্যের সাথে মুখোমুখি না হয়ে বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সত্তার মুখোমুখি হওয়ার মতো। এখানে নিজেকে চেনা যায়, নিজের দুর্বলতা টের পাওয়া যায়। নিজেকে প্রশ্ন করে সেই উত্তর নিজেকেই দিতে হয়, ফলে মনোবলও বাড়ে। তাই একাকিত্ব প্রয়োজন, ভীষণ রকম প্রয়োজন। ঘরের জানালা দিয়ে সোনালির রোদ এসে পড়ছে বিছানায়। নরিন নির্নিমেষ তাকিয়ে সেদিকে। আগের চেয়ে শরীরের বেশ উন্নতি হয়েছে তার। শারীরিক আঘাতগুলো শুকিয়ে গেছে সেই কবেই। তবে কিছু মানসিক আঘাত দগদগে খায়ের মতো দগ্ধ আজও। স্বামী, সংসার, বিয়োগের সুখ, বেঁচে থেকেও নন্দিতাকে একটা ঝলক দেখতে না পাওয়ার সুখ নরিনকে দিনে দিনে অতিষ্ঠ করে তুলছে। এই চার দেয়ালের বন্দিত্ব থেকে কবে মুক্তি পাবে সে জানে না। নিজেকে অনেকটা ইংরেজ শাসনের সময়কার নাগরিক মনে হয়। ঘরকুনোয় লুকিয়ে অপেক্ষা করছে এই দাপট, এই শাসন কবে শেষ হবে। কবে ইংরেজরা বিদায় নেবে দেশ থেকে। হসপিটালে প্রচণ্ড রকম প্রেশার যাচ্ছে নাইমের। বিগত কয়েক রাত ঠিকমতো ঘুম হয়নি তার। পরপর বেশ কিছু ক্রিটিক্যাল সার্জারি শিডিউল করা একের পর এক। আজ একটা বাচ্চার হার্টের সার্জারি করেছে সে টানা 10 ঘন্টা ধরে। কেসটা প্রচণ্ড রকম ক্রিটিক্যাল ছিল। 5 বছরের একটা ফুটফুটে বাচ্চা মেয়ের হার্টে বেশ মেজর সাইজের ফুটো ধরা পড়ে। ওপেন হার্ট সার্জারির নানান জটিলতার কারণে কোনোভাবেই রক্তপাত বন্ধ হচ্ছিল না। টানা 9.5 ঘন্টা শেষে অবশেষে নাইম সাকসেসফুলি সম্পন্ন করে কাজটা। এরপর বাকি সব টুকিটাকি কাজগুলো সারতে সারতে 10 ঘন্টা পার হয়ে যায়। কোমর, পিঠ এমনকি শরীরের প্রতিটা গাঁটে গাঁটে ব্যথা টের পাচ্ছে নাইম। কয়েক রাত না ঘুমানোর জন্য শরীরও কেমন যেন ছেড়ে দিতে চাইছে। ঘরে ঢুকে তাই ডাইনিংয়ের টেবিলের উপর মাথা এলিয়ে দেয় সে। ধীর কণ্ঠে বলে, খালা, পানি দাও তো একটু। তনুজা রান্নাঘরে ছিল।
আজকাল কোনো না কোনো একটা পদ নিজের রান্না করে সে। আর আশ্চর্যের ব্যাপার হলো নাইম কখনোই তাকে রান্না করতে দেখে না, তবুও খাবারের প্লেটে যে পদটা চেটেপুটে শেষ হয় সেটা থাকে তারই বানানো। অনেক সময় দেখা যায় ওই এক পদ দিয়েই পুরো ভাত খেয়ে ফেলে সে। তনুজাকে বিশেষ একটা ভঙ্গিতে ইগনোর করে নাইম। আর সেটা হলো নীরবতা। তনুজার সামনে দাঁড়িয়ে থাকলেও একেবারে নীরবে নিজের কাজ করতে থাকে নাইম, যেন এখানে সে ছাড়া অন্য কেউ নেই। আজও তার অন্যথায় হলো না। খালাকে আসতে না দিয়ে তনুজা নিজের গ্লাসে পানি নিয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। গ্লাসটা নাইমের সামনে ধরলে হাত বাড়িয়ে সেটুকু নিয়ে এক টোকে পুরোটা শেষ করে সে। অতঃপর ক্লান্ত ভঙ্গিতে ঢুকে পড়ে নিজের ঘরে। জঙ্গল ঠেলে ভেতরে প্রবেশ করেছে দুর্জয়। জাওয়াদ শিকদার এই কয়েকটা দিন নিজের ধ্বংস ঠেকাতে মরিয়া। এদিকে বিশেষ হুঁশ নেই তার। আর্থিক সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্জয় বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। শুনশান নীরবতা ছাপিয়ে খসখস করে পাতার শব্দে দুর্জয় এগিয়ে যাচ্ছে জঙ্গলের অভ্যন্তরে। কোনরূপ দিক নির্দেশনা ছাড়াই মনের জোরে এগিয়ে যাচ্ছে সে সামনে। যত সামনে এগুচ্ছে নীরবতা আরো গাঢ় হচ্ছে যেন। দুপুর থেকে এখন গধূলি একটা গোটা বেলা জঙ্গলের মধ্যে গোলকধাঁধার মতো ঘুরে বেরিয়েছে দুর্জয়। অবশেষে সূর্য যখন তার রক্তিম আভা ছড়াতে ব্যস্ত প্রকৃতিতে, ঠিক সে সময় বেশ হিংস্রভাবে ডেকে ওঠে একটা কুকুর। দুর্জয় সতর্ক হয়। শব্দের উৎসের দিকে পা বাড়াতে বাড়াতে বিড়বিড় করে বলে, মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কুকুর। যেখানে কুকুর আছে সেখানে মানুষের গন্ধও আছে। অন্ধকার ধেয়ে আসছে দেখে দ্রুত পা চালায় দুর্জয়। সেই সাথে বাড়তে থাকে খসখস পাতার শব্দ। কোথাও গিয়ে মর্মরিয়ে শব্দ করে ওঠে। আচমকা দুর্জয়ের পা বাধা পড়ে কিছুতে। হোঁচট খেয়ে পড়ে যায় সে মাটিতে। ব্যথা পায় পায় বেশ খানিকটা। মাটিতে বসে সামনে তাকাতেই খেয়াল করে বিশালাকার এক কুকুরকে। তার হিংস্র চোখ, ধারালো দাঁত, শরীরের ক্ষমতা যে সাধারণ কুকুরের চেয়ে কয়েকগুণ প্রশিক্ষণীয়, তা এক ঝলকে টের পাওয়ার মতো। অনেকগুলো দিন অভুক্ত থাকার পর খবর পেলে শেয়াল যেমন ঝাঁপিয়ে পড়ে খাবারের ওপর, কুকুরটাও একই ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ল দুর্জয়ের উপর। দুর্জয়ের বুকের উপর সামনের দুই পা উঠিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পিটবুল টিয়ারার প্রজাতির একটা কুকুর। উপর থেকে দেখে তাকে যতখানি শান্ত লাগছে, ভেতরে ভেতরে সে ততখানি ক্ষিপ্ত। ঠিক যেন তার আবাসস্থলে ভুল করে ঢুকে পড়েছে কেউ। দুর্জয় নড়ল না। বড্ড ধীর গতিতে কাঁধ থেকে ব্যাকপ্যাকটা সরিয়ে রাখল সাইডে। এরপর এক হাত বাম পকেট ঢুকিয়ে কিছু একটা বের করার চেষ্টা করছিল। সাথে সাথে মুখের একদম কাছে জোরে শব্দ করে ডেকে উঠল কুকুরটা। অতিরিক্ত ভয় পায় দুর্জয়। সাইডে থাকা ব্যাকপ্যাকটা ডান হাতে উঠিয়ে টেনে নেয় বুকের কাছে। কুকুরটা তেড়ে দাপিয়ে ওঠে তার বুকে। সাথে সাথে পকেট তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গিয়ে চোখ বন্ধ করে সাথে সাথে সেটা স্প্রে করে কুকুরের চোখে মুখে। আলতো চোখ খুলে কুকুরটাকে মাটিতে সাইড ছটফট করতে দেখে দুর্জয় উঠে দাঁড়ায় আস্তে করে। বাম হাতে ধরে রাখা জিনিসটার দিকে এক পলক তাকিয়ে অসহায় চোখে তাকায় সামনে ছটফট করতে থাকা কুকুরটার দিকে। অনুশোচনায় দগ্ধ হয় তার মন। অবলা এই প্রাণীটাকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তো তার ছিল না। মানুষরূপী কুকুরগুলোর থেকে আত্মরক্ষার জন্য পকেট পেপার স্প্রে নিয়েছিল সে। কিন্তু কে জানত অবলা এই কুকুরটা তার শিকার হয়ে যাবে। বেশিক্ষণ এখানে দাঁড়ানো সেফ না। নিজেকে গুছিয়ে নিয়ে আলতো পায়ে সেখানে থেকে বিদায় নিল সে। পাছে কুকুরটা টের পায় তার গতিবিধি। কারণ কুকুরদের ঘ্রাণশক্তি যেমন প্রখর তেমনই সজাগ তাদের নার্ভ। একটু শব্দ পেলেই উদ্ভ্রান্তের মতো ছুটে আসে সেদিকে। রক্তিম আকাশের লালিমায় একটা ছন্নছাড়া পতিত বাড়ির সামনে দাঁড়িয়ে দুর্জয়। কান্না পাচ্ছে তার ভীষণ। বুক ধরফর করছে। ভেতরে গিয়ে আশাহত হবে না তো? নরনতাকে সুস্থ অবস্থায় পাবে তো? অযাচিত চিন্তাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে সাবধানে ভেতরে ঢুকল সে। একের পর এক ফাঁকা ঘর পেরিয়ে দুর্জয় যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, এমন সময় শূন্য বুকে ঝড় তোলার মতো করে জঞ্জিরের শব্দ ভেসে আসে সিঁড়ির পিছনের দিকের ঘর থেকে। ঘরটা খেয়াল করেনি এতক্ষণ সে। সাথে সাথে নেমে এলো সে সিঁড়ি দিয়ে। পকেট থেকে পেপার স্প্রের বোতলটা বের করে রাখল ডান হাতে। অতঃপর পা টিপে টিপে এগিয়ে গেল সেই ঘরের দিকে। দরজায় কোনো লোক নেই। দরজার সামনে দাঁড়িয়ে বড় করে একটা শ্বাস টেনে নিল দুর্জয়। ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করল অনাকাঙ্ক্ষিত কিছুর জন্য। অতঃপর বাম হাত বাড়িয়ে ঝট করে খুলে দিল দরজা। চোখ ঘুরিয়ে সামনে তাকাতে হতবাক সে। পুরনো ধুলোবালির খসখসে মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে দুর্জয়। দুই হাতে মুখ থেকে ফুপিয়ে চলেছে সে। নন্দিতা এক হাত পেটে দিয়ে অন্য হাতে দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরেছে। কান্না নিবারণের বৃথা চেষ্টা চালাতে চালাতে ক্ষীণ কণ্ঠে ডাকে, দুর্জয়। দুর্জয় চোখ তুলে তাকায়। নন্দিতা আবারও একই সুরে বলে, কাছে এসো। না, কাছে আসার দরকার নেই। এই যে তোমাকে দেখতে পাচ্ছি, এটাই অনেক। কাছে গেলেই হারিয়ে যাবে তুমি। তুমি ভ্রম। তুমি আমার বেঘরে দেখা ভ্রম।
আমি বাস্তবে তোমাকে ছুতে পারবো না। আমি তাই শুধু দেখব, দূর থেকেই দেখব। দুর্জয়ের পাগলামি দেখে হাসল নন্দিতা। একই সুরে বলল, আমি তোমার সত্তা, আমি তোমার সত্য। ঠিক যেমন সত্য এ ধরনী, যেমন সত্য এ সাজ, আমি তোমার অস্তিত্বের তেমন এক সত্য। বিশ্বাস করল না দুর্জয়। পাগলের মতো বিড়বিড় করে বলল, মিথ্যা মিথ্যা মিথ্যা। তুমি রোজ আসো কল্পনায়, আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার পাশে বসো। যাবে না বলে কথা দিয়েও ঠিক চলে যাও। আবারও চলে যাবে তুমি। আমি কাছে আসবো না, পলকও ফেলবো না চোখের। দেখি এবার কিভাবে ফাঁকি দিয়ে পালাও তুমি আমাকে। নন্দিতা এবার শব্দ করে হাসল। বিড়বিড় করে বলল, বউয়ের শোকে অ্যাডভোকেট দুর্জয় আহসান পাগল টাগল হয়ে গেল নাকি? কিন্তু মুখে বলল, এই কাছে এসো। দূরত্ব কমাও। আর দূরত্ব সহ্য হচ্ছে না আমার। দুর্জয় তড়িৎ গতিতে চোখ তুলল এবার। তার কল্পনার নন্দিতা তো এসব বলে না। সে তো কথাই বলে না। শুধু মাথার পাশে বসে মাথা নাড়িয়ে তার জবাব দেয়। এ তো তার নন্দিতা। তবে কি এর সত্য? এটা বাস্তব। হাঁটুতে ভর দিয়েই এক পা করে এগিয়ে এলো দুর্জয়। বুক তার মোচড় দিচ্ছে। শরীর কাঁপছে থরথর করে। ঠোঁট দুটো চোখা করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নন্দিতা 2 পা এগিয়ে এলো। দুর্জয়ের মুখটা আলতো করে ধরে কপালে ঠোঁট ছোঁয়ালো নিগুড়ভাবে। এরপর ওভাবেই রয়ে গেল কিছুটা সময়। মুখ যখন তুলল, দুর্জয় কাঁপছে রীতিমতো। ধীর কণ্ঠে শুধু বলল, আমাকে একটু ধরবে? কি ভীষণ রকম আবদার। শরীর কেঁপে উঠল নন্দিতার। আলতো করে ডান হাত রাখল দুর্জয়ের বুকে। বড্ড ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, আছি, আমি আছি। নন্দিতার কোমর জড়িয়ে পায়ের কাছে বসে দুর্জয়। সারা পেট চুমুতে ভরিয়ে দিয়েছে সে। এখনো তার পাগলামির শেষ নেই। দুর্জয়ের এই রূপ নন্দিতার একেবারেই অজানা ছিল। হতবাক হয়ে সবটুকু দেখতে দেখতে দুর্জয়ের চুলের মাঝে আঙ্গুল চালাতে চালাতে বলল, হয়েছে তো, কান্না থামাও। বাচ্চার বাপ বাচ্চাদের মতো কান্নাকাটি করলে আমার বাচ্চাটা কি শিখবে? দুর্জয় হেসে দিল ফিক করে। সাথে সাথে নন্দিতার হাত ধরে করুণ সুরে বলল, আমাকে মাফ করে দিও। নন্দিতা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। সাথে সাথে দুর্জয় আবারও বলল, দুনিয়ার সবচেয়ে খারাপ পিতা আমি। যে সময় তোমার সবচেয়ে আদরের প্রয়োজন ছিল, অনাদরে কাটিয়েছ দিনের পর দিন। আমাদের সন্তানের জন্য কিছু করতে পারিনি আমি। সব সংগ্রাম তোমার একার, সব যন্ত্রণা তোমার একার। নন্দিতা বেশ কষ্ট করে দেয়ালে ভর দিয়ে মেঝেতে বসল। দুর্জয়ের মুখোমুখি হতেই 2 আজলায় তার মুখটা ধরে তাকিয়ে রইল বেশ অনেকটা সময়। সাথে সাথে ঠোঁট উল্টে বিড়বিড় করে বলল, ইস, কেমন বাজে দেখতে হয়ে গেছে তোমাকে। দাড়িগুলো বড়, মুখ তো আর দেখাই যায় না। সব দাড়ি গোফ। আর এই চোখ, কত রাত ঘুমাও না। বউ মরে গেছে তোমার। দুর্জয় ক্ষিপ্র চোখে তাকালো তার দিকে। সাথে সাথে নিজেকে সংযত করতে করতে বলল, আমাকে দেখতে দেখতে তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলার কেউ ছিল না, তাই জঙ্গলি হয়ে গেছে। নন্দিতা হেসে উঠল শব্দ করে। মনে পড়ে গেল তার কোনো এক দুপুরের কথা। দুর্জয়ের সদ্য শাওয়ার নিয়ে ভেজা শরীরে তোয়ালে প্যাঁচিয়ে ডাইনিংয়ে এসেছিল কিছু একটা কাজে। নন্দিতার রান্নাঘর থেকে উকি দিয়ে দুর্জয়কে দেখছিল বারবার আচোখে। দুর্জয় তাকালে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। আর সেই লুকোচুরির খেলায় কখন যে তরকারিতে 2বার লবণ দিয়ে ফেলেছিল খেয়াল নেই। এ কথা নিয়ে সেদিনও অবশ্য একচোট হেসেছিল দুর্জয়। আর আজও তার অন্যথায় নয়। তনুজাকে গাড়িতে অপেক্ষারত অবস্থায় রেখে দুর্জয় বেরিয়েছিল জঙ্গলের উদ্দেশ্যে। কথা ছিল রাতের মধ্যে সে ফিরে না এলে পুলিশ নিয়ে যেন উপস্থিত হয় সে। তনুজা তাই অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর দীর্ঘ হবে জানে সে। তাই ফোন হাতে নিয়ে কল লাগালো নাইমকে। আলতো কণ্ঠে বলল, আজ রাতে আমি আর ফিরব না। মেসেজটা সিন হতেই সাথে সাথে ভিডিও কল এলো নাইমের। ঘাবড়ে গেল তনুজা। আমতা আমতা করে কেটে দিল সে কলটা। সাথে সাথে আবারও বেজে উঠল ফোনটা। একবার, 2বার করতে করতে এই নিয়ে 29 বার একইভাবে ধৈর্যের সাথে কল দিয়ে যাচ্ছে নাইম। শেষবেলায় কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করল তনুজা। সাথে সাথে রাগান্বিত কণ্ঠে নাইম বলল, আল্লাহর কসম লাগে, যেখানে আছো এই মুহূর্তে তুলে নিয়ে আসবো। আমি আসছি। কাপা কাপা হাতে দুর্জয়ের গাল স্পর্শ করল নন্দিতা। আর সাথে সাথেই ডুকরে কেঁদে উঠল। হৃদয় জমিনে আজ তার সুখের ভেলা বইছে। এখন মৃত্যু এলেও আর আফসোস থাকবে না। মুখে একচিলতে হাসি নিয়ে তৃপ্তিতে বলতে পারবে, দেখো গো দুনিয়া, আমি আমার স্বামীর কোলে মাথা রেখে বিদায় নিচ্ছি। আর কোনো কষ্ট নেই আমার। নেই কোনো আক্ষেপ। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠল নন্দিতা। শ্বাস ফুলে মুখ হা হয়ে গেল তার। ভারী বাতাস থেকে অক্সিজেন পাচ্ছে না। কেউ যেন চেপে ধরেছে তার গলা। আটকে দিয়েছে শ্বাসনালী। দুর্জয় নন্দিতার কোমর ঝাপটে ধরে নিজের কাছে টেনে নিল। 2 গালে হাত রেখে নরম কণ্ঠে ডাকল, এই এই এমন করছো কেন? তোমার কোথায় কষ্ট হচ্ছে? এই জান, তোর কি হয়েছে বল না আমাকে।
এমন করিস কেন? আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। দোহাই লাগে তোর, এমন করিস না। কথা বল। দেখ আমাকে। এই তো দেখ, আমি তোর কাছে। আয় না, মিশে যা আমার সাথে। তোর কষ্টগুলো আমাকে দিয়ে দে না জান। একটু কথা বল, তাকা আমার দিকে। দুর্জয়ের করুণ আর্তনাদের পরও নন্দিতা তাকালো না তার দিকে। তাকানো তো দূর, বন্ধ হওয়ার উপক্রম তার চোখ। ক্রমে ফুলে ফেপে উঠতে লাগলো বুক। দুর্জয় তৎক্ষণাৎ মেঝেতে শুইয়ে দিল তাকে। এরপর নিজেও ঝুঁকে পড়ল তার দিকে। দুই হাতে মেঝেতে দাপিয়ে চলেছে নন্দিতা, নিঃশ্বাস নিতে না পারার যন্ত্রণায়। উল্টে এসেছে চোখ। দুর্জয় আর অপেক্ষা করল না। নন্দিতার ঠোঁটে ঠোঁট রেখে নিঃশ্বাস সরবরাহ করতে লাগলো নিজের মুখে দিয়েই। খানিকটা নিঃশ্বাস নিতে পেরে শান্ত হলো নন্দিতা। তবে থামল না দুর্জয়। মুখ উঠিয়ে একবার করে বাতাস গালে ভরে আবারও একইভাবে নিঃশ্বাস সরবরাহ করতে লাগলো নন্দিতার ফুসফুসে। স্বাভাবিক হতেই দুর্জয়কে জড়িয়ে ধরল নন্দিতা। আবারও কাঁদতে শুরু করলে জোরে ধমক দিয়ে ওঠে দুর্জয়। জোরালো কণ্ঠে বলে, এক থাপ্পড় দিয়ে কান্না ছুটিয়ে দেব তোর। কিসের কান্না এত? মরে গেছি আমি। এত কাদার হলে আমার লাশের সামনে বসে কাঁদবি? এই প্রথম দুর্জয় এত উচ্চকণ্ঠে কথা বলেছে নন্দিতার সাথে। ধমক খেয়ে আরো জোরে কান্না পেয়ে গেল নন্দিতার। কিন্তু কোনো ক্রমে দাঁতের দাঁত চেপে কান্না চেপে রাখার চেষ্টা করল সে। এটা দেখে দুর্জয়ের হাসি পেল ভীষণ। নন্দিতাকে বুকে টেনে নিয়ে নরম কণ্ঠে বলল, তুমি যে একা না, দুটো দুটো মানুষের প্রাণ আটকে তোমার মাঝে। এমন পাগলামি করলে আমাদের দুজনের কি হবে? নন্দিতা কাঁদল না আর। আদুরে ভঙ্গিতে দুর্জয়ের বুকে মুখ ডোবালো শুধু। একখানা পুরনো ধুলোজমা কাগজের টুকরো হাতে বসে আছে নরেন। অজ্ঞাত মেয়েটা পাশেই শুয়ে আছে বিছানায়। অতিরিক্ত ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে সে। গায়ে জড়ানো নরিনের একটা হালকা রঙের শাড়ি, ঢিলেঢালা ব্লাউজ। মেয়েটার দিকে এক পলক তাকিয়ে কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করলেন তিনি। আমি কথা বলতে পারি না। ছোট থেকেই যে পারি না এমনটা না। আমারও একটা সুন্দর পরিবার ছিল। বাবা, মা, ছোট ভাই আর আমি। অনেক সুখের একটা পরিবার ছিল। কিন্তু এক অমাবস্যার রাতে কালবৈশাখীর ঝড়ের মতো কেউ আগুন লাগিয়ে দিল আমাদের সুখে। দাউ দাউ করা আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমার গোটা পরিবার। সেদিন আমার বাড়ি ফিরতে একটু লেট না হলে সেই আগুনে আমিও শেষ হয়ে যেতাম। কিন্তু ভাগ্য খারাপ ছিল বলেই হয়তো সেই আগুন আমাকে স্পর্শ করতে পারল না। এই গোটা দুনিয়ায় আমি হয়ে গেলাম একা। জানেন, অনেক চিৎকার করলাম সেদিন। চিৎকার করতে করতে গলা ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। তবুও কেউ এলো না সাহায্য করতে। আসবেই বা কিভাবে? আশেপাশে বাড়ি বলতে ছিল আমার দুই চাচার বাড়ি, যাদের সাথে রক্তের সম্পর্ক থাকলেও আদতে কেউ ছিল না তারা আমাদের। আগুন লাগানো মানুষ কি আর আগুন নেভানোর চিৎকার শুনতে পায়? শুনলেও কানে তুলো গুজে বসে মজা নেয়। সম্পত্তির লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়। আপনজন পর হয়ে যায়। লোভ লালসা প্রমাণ করে দেয় সব রক্তের সম্পর্ক আপনজন হয় না। সেদিনের পর থেকে আমি আমার বাকশক্তি হারিয়েছি। আমার গলা দিয়ে কথা বের হয় না আর। কথা বলতে চাইলে গগুর শব্দ ছাড়া আর কিছু আসে না। আর কি বা হবে কথা বলে? আপনজন, সুখ দুঃখ ভাগ করে নেওয়া মানুষগুলোই তো আর রইল না। আমার জীবনের বোঝা আমি আপনাদের উপর চাপিয়ে দিতে চাই না। শুধু আমাকে কয়েকটা দিন এখানে থাকতে দেবেন। সময় হলে আমি নিজে থেকে চলে যাব। কয়েকটা দিন একটু ঠাঁই দেওয়া যাবে আমাকে। চিঠিটা ভাঁজ করে টেবিলের উপর রেখে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল নরেন। এরপর বিছানায় পা উঠিয়ে শুয়ে পড়ল তার পাশে। ওষুধের ঘরে সারাদিনই ঘুমায় সে। ঘুম ছাড়া আর কাজই বাকি। এ বন্দি জীবনে খাওয়া আর ঘুমই তার একমাত্র সম্বল। মাঝে মাঝে একরত্তি জানালার পাশে দাঁড়িয়ে থাকে ভয়ে ভয়ে। বিছানায় আছড়ে পড়া রোদের মতো লুকোচুরি খেলে মানুষের থেকে। মনে মনে দিন গুনে মুক্তির। কিন্তু সেই দিন আসা এত সহজ না। একমাত্র বন্দি মানুষগুলোই জানে মুক্তির স্বাদ তাদের কাছে অমৃতের চেয়ে কম কিছু না। খাবার দিতে এসে ধূসর বিছানার দিকে তাকালো। দুজনেই ঘুমাচ্ছে বেঘরে। তাদেরকে ডাকতে মন চাইল না আর তার। টেবিলের উপর খাবারটা চাপা দিয়ে রেখে দিল। আচমকা ফেরার সময় তার চোখ পড়ল একটা ভাঁজ করে রাখা কাগজে। কৌতূহলে কাগজের ভাঁজ খুলতেই ঝরঝরে হাতের লেখা চিঠিটা পড়ে বুক ভার হয়ে এলো তার। চোখ ফিরিয়ে এক পলক তাকালো বিছানায় শুয়ে থাকা মেয়েটার দিকে। জীবন কতই না বিচিত্র। যারে দেয় সবটুকু দেয়, আর যারে দেয় না কিচ্ছুটি দেয় না। ভাবনা থেকে বের হয়ে ধূসর সাথে সাথে বেরিয়ে গেল ঘর ছেড়ে। গেস্ট হাউসে একসাথে দুজনকে লুকিয়ে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কখনো না কখনো কারোর নজরে এসে যেতে পারে। নওরিনকে আড়ালে রাখা ধূসরের একমাত্র কর্তব্য। তাই সার্ভেন্টকে দিয়ে তার রুমের পাশের রুমটা পরিষ্কার করতে বলে বেরিয়ে গেল সে। লাইব্রেরি রুমের টেবিলে মুখোমুখি বসে আছে ধূসর আর সেই অজ্ঞাত মেয়েটা। নওরিনের কাছ থেকে জানা গেছে মেয়েটার নাম আলো। মেয়েটা বেশ ইতস্তত ভঙ্গিতে কাচুমাচু হয়ে বসে আছে সামনে।
ধূসর বেশ সাবলীলভাবে এক পলক তাকালো তার দিকে। সাদামাটা পোশাক, চেহারায় সরলতা, আচরণে জড়তা। সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলল, শিকদার পরিবারের সদস্য না আপনি, তাই এই বাড়ি সম্পর্কে বিশেষ কোনো তথ্য আপনাকে দিতে চাই না। তবে কিছু জিনিস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন আপনার। আমাকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে এখানে রাখা যাবে না। জলজান্ত দুটো মানুষকে এতগুলো মানুষের চোখের আড়ালে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি আমার আম্মা। থাকতে হলে আপনাকে শিকদার বাড়িতে সবার সাথে থাকতে হবে। আলো কিছু একটা বলতে চাইল ইশারায়, কিন্তু ধূসরকে বোঝাতে সক্ষম না হয়ে পাশে থাকা নোটপ্যাডটা নিয়ে সেখানে লিখল, কিন্তু আপনার মাকে এভাবে সবার থেকে লুকিয়ে রেখেছেন কেন? ধূসর ক্ষুব্ধ চোখে তাকালো আলোর দিকে। ভয়ে পেয়ে মাথা নামিয়ে নিল আলো। সাথে সাথে রাশভারী কণ্ঠে ধূসর বলে উঠল, আপনাকে আগেই বলেছি আমার পরিবারের কোনো বিষয়ে কথা না বলতে। এখানে থাকতে হলে আমার শর্ত অনুযায়ী চলতে হবে, নইলে আসতে পারেন। ধূসরের কাঠোকাঠ কণ্ঠে ব্যথিত চোখে তাকালো আলো। আত্মসম্মানে আঘাত দেওয়া মানুষটার সাহায্য নিতে মন চাইছে না তার, কিন্তু আত্মসম্মানের চেয়ে সম্মান বড়। সম্মানহীন একটা নারী আর রাস্তার কুকুর দুটোই সমান। একা একটা মেয়ের জন্য এই দুনিয়াটা গিলতে আসা বিশাল এক অজগর সাপের মুখ। কখন কোথায় যে উৎপেতে বসে আছে কেউ জানে না। সামনে পেলেই হিংস্র ভঙ্গিতে খপ করে আক্রমণ করে বসবে। আনমনা হয়ে বসে থাকা আলোকে দেখে খানিকটা নড়েচড়ে বসল ধূসর। কিঞ্চিত ইতস্তত সুরে বলল, আপনাকে অভিনয় করতে হবে। বাড়ির সবার সামনে আপনি আমার প্রেমিকার পরিচয়ে থাকবেন, কিন্তু আমার কাছে আপনি কেউ না, কিছু না। আমাকে সাহায্য করে আপনার লাভ কি? আলোর লেখা কাগজের পাতায় চোখ বুলিয়ে ধূসর সরাসরি তাকালো তার দিকে। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, পাপমোচন। গাড়ির মধ্যে বসে নখ কামড়াচ্ছে তনুজা। মনে মনে খানিকটা ভয়ও পাচ্ছে সে। তাকে এমন শুনশান জায়গায় রেখে নাইম কি করবে সে জানে না। আর যদি দুর্জয়কে সাথে দেখে তবে কুরুক্ষেত্র ঘটে যাওয়া থেকে আজকেও আটকাতে পারবে না। তার গভীর ভাবনায় ছেদ ঘটল ফোনের রিংটোনে। সাথে সাথে রিসিভ করে কানে ধরতেই ভেসে আসলো নাইমের রাশভারী কণ্ঠস্বর, লোকেশন সেন্ড করুন। যদি না করি? নাইম রেগে গেল আচমকাই। কোনো প্রকার উত্তর না দিয়ে কেটে দিল ফোন। তনুজার সাথে সাথে তার লাইভ লোকেশন সেন্ড করলো নাইমকে। এই মুহূর্তে নাইম যে কতটুকু রেগে আছে স্পষ্ট টের পেয়েছে সে। তাই তাকে আর ঘটানোর সুবিধার লাগলো না তার। সে যে নাইমের প্রতি ফুটবল, তার মায়ে পড়েছে, এ কথা অস্বীকার করা যায় না। তবে মায়া আর ভালোবাসা যে এক নয়। কারো সুখের তাগিদে তার সুখ খুঁজে দিতে নিজেকে উজাড় করে দেওয়ার নামই বোধহয় ভালোবাসা। ভালোবাসে যাকে তাকে পাওয়ার সাধ্য নেই, আর যার মায় জড়িয়েছে তাকে পাওয়ার সাধ নেই। মাঝে মাঝে তার মনে হয় ভালোবাসার সংজ্ঞা অনুযায়ী তাকে ভালোবাসা বলা যায় না, বলা যায় মন্দবাসা। অনেকটা সময় অপেক্ষা করেও দুর্জয়কে ফিরতে না দেখে গাড়ি থেকে বের হলো তনুজা। কয়েক পা এগিয়ে সামনের দিকে যেতেই একটা গাড়ি এসে থামল। ভয়ে পেয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল সে। মাথা উঁচিয়ে উকি দিয়ে দেখতে লাগলো গাড়িটাকে। কয়েকজন লোক মিলে টেনে হিচড়ে নামাচ্ছে দুজনকে। এত দূর থেকে মুখ দেখে বোঝার উপায় নেই লোক দুটোকে, তবে আন্দাজ করা যায় বেশ বয়োজ্যেষ্ঠ দুজন নারী পুরুষ। গাড়ি থেকে নেমে হেলো জাওয়াদ শিকদার। তার পিছু পিছু নামলো তৈমুর। সবাইকে জঙ্গলের ভিতরে টুকতে দেখে সাবধান হলো তনুজা। সাথে সাথে ফোন লাগালো দুর্জয়কে। রিং হলেও ফোন তুলছে না সে। এদিকে জাওয়াদ শিকদার তার দলবল নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রমশ। অস্থিরতায় হাত পা ঠান্ডা হয়ে এলো তার। রক্তশূন্য মুখে অস্থির হয়ে শুধু কল লাগিয়ে গেল দুর্জয়কে। সাথে সাথেই একটা কল ঢুকলো তার ফোনে। সামনে তাকিয়ে জাওয়াদ শিকদারের দিকে নজর রেখে ফোনটা রিসিভ করে কানে ঠেকিয়ে ভীতিগ্রস্ত গলায় বলল, জাওয়াদ শিকদার এসেছে। নন্দিতাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো দুর্জয়, ওদের সাথে লোক আছে অনেক। তুমি? কথা শেষ করতে পারল না তনুজা। তার আগেই মনে হলো কেউ যেন আছে পিছনে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সাদা পাঞ্জাবি পাজামা পরে দুই হাত পিছনে বেঁধে রাখা জাওয়াদ শিকদারকে চোখে পড়ল তার। ভয়ে কথা আটকে গেল। চট করে হাত থেকে পড়ে গেল ফোনটা। ফোনের ওপারে গর্জে উঠল নাইম, কিন্তু তার কণ্ঠ পৌঁছালো না কারো অবধি। নাইম সাথে সাথে কল করল ধূসরকে। নিজের ঘরে বসে আরো একটা পরিকল্পনা সাজাচ্ছিল সে। নাইমের ফোন রিসিভ হতেই গড়গড় করে বলতে লাগলো, কোথায় তুই? নিশ্চয়ই তোর বাপের সাথেই। কান খুলে শুনে রাখো, আমার তনুজার যদি কিছু হয় তোদের কাউকে ছাড়ব না। আইসর, আমার কলিজায় হাত দিলে তোদের প্রত্যেকের কলিজা টেনে বের করে হাতে ধরিয়ে দেব। তোর বাপকে বলে দিস নাইমের শরীরেও শিকদারের তাজা রক্ত বইছে। ধূসর থতমত খেয়ে উঠে দাঁড়ায়। খানিকটা রাগান্বিত স্বরে বলে, নাইম ভাই, তোমার আমাকে জাওয়াদ শিকদারের চামচা মনে হয়। কোথায় তুই? আমার ঘরে। তোর বাপ কোথায় জানিস?
গেছে কার পিছনে বাঁশ দিতে জানি না আমি। অ্যাডভোকেট দুর্জয় আর তার স্ত্রীকে মারতে। হোয়াট? নন্দিতা মারা যায়নি। ওদের সাথে অ্যাডভোকেট তনুজাও আছে। তার মানে অ্যাডভোকেট তনুজা তোমার? এত উত্তর দেওয়ার সময় এখন নেই। লোকেশন সেন্ড করেছি, কাম ফাস্ট। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে ধূসর। লাইভ লোকেশন দেখাচ্ছে মিনিট 40-এর পথ। সাথে সাথে গাড়ির ঊর্ধ্বশ্বাসে ছোটালো সে। ট্রাফিক রুলস ভেঙে, ব্যারিকেড ভেঙে গাড়ি এগিয়ে চলল শুধু। তনুজার চুলের মুঠি ধরে টানতে টানতে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে গেল জাওয়াদ শিকদার। নিজেকে ছাড়ানোর চেষ্টায় হুমড়ি খেয়ে কতবার পড়ে গেছে মাটিতে। নিষ্ঠুর জাওয়াদ শিকদার থামেনি। তাকে টানতে টানতে এগিয়ে চলেছে শুধু। পুরনো গাছের ভাঙা ডাল, এবড়ো থেবড়ো রাস্তায় ব্যথা পেয়ে চিৎকার দিলেও সেই চিৎকার পাষাণ হৃদয়ের জাওয়াদ শিকদার অবধি পৌঁছাল না। সে উন্মত্তের মতো টানতে টানতে নিয়ে গেল তাকে। বাড়ির কাছাকাছি আসতেই চমকে উঠল তনুজা। তৈমুরের সামনে গান পয়েন্টে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ আর কেউ না, তুহিনা বেগম ও আশফ সাহেব। দুজন বলিষ্ঠ দেহের লোক তাদের ধরে আছে দুই পাশ থেকে। তৈমুর এবং আর একজন বলিষ্ঠ লোক বন্দুক তাক করে তাদের দিকে। জাওয়াদ শিকদারের মুখে বিজয়ের হাসি। তনুজাকে টেনে দাঁড় করাল সে। অতঃপর বাড়ির প্রবেশপথের দিকে চাইল একবার। চোখ মুখ জুড়ে দৃশ্যমান এক নরকীয় হিংস্রতা। সেদিকে তাকাতেই গা শিউরে উঠল তনুজার। শালার অ্যাডভোকেটকে এবার শেষ করার পালা এসেছে। অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে আমাদের। তৈমুরের কথায় নীরবতায় ছেদ ঘটল। জাওয়াদ শিকদার হালকা হেসে বলল, দাঁড়াও আব্বা, আগে ওর বুক খালি করি তারপর যান। জাওয়াদ শিকদার এমন আদুরেভাবে খুব কমই ডাকেন তৈমুরকে। তবে যখনই ডাকেন তৈমুরের বেশ ভালো লাগে। এমন ভালোবাসা, আদরের ডাক পাওয়ার জন্যই তো বাপের কথার অবাধ্য হয়নি কোনোদিন সে। কয়েকজোড়া পায়ের খিঁসুকদের বিচরণে সতর্ক হলো দুর্জয়। ভয়ে নন্দিতা লেপ্টে গেল তার শরীরের সাথে। দুর্জয় তাকে অভয় দিতে জড়িয়ে ধরল শক্ত করে। কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, আমার প্রাণ থাকতে তোমার কিচ্ছু হবে না, কিছু হতে দেব না আমি তোমার। আপনাকেও লাগবে আমার। হাতের মুঠোয় দুর্জয়ের কলার আঁকড়ে তার চোখে চোখ রেখে নন্দিতা বলল। তার ভাবভঙ্গিমা এমন, যেন একটু হাত আলগা করলেই হারিয়ে যাবে দুর্জয়। নন্দিতার কথা শুনে আলতো হাসল দুর্জয়। বলল, জীবনে যা কিছু ঘটে নির্দিষ্ট কোন কারণে ঘটে। আমাদের এতদিনের দূরত্ব, অভ্যাসের পরিবর্তনের পিছনেও নিশ্চয়ই কোনো কারণ ছিল। মেনে নাও, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াই জীবন। পদচারণের শব্দ জোরালো হতেই দুর্জয়কে আরো শক্ত করে আঁকড়ে ধরল নন্দিতা। তার হৃৎস্পন্দনের শব্দ ছাপিয়ে যাচ্ছে ঘরের নিস্তব্ধতাকে। সাপের মতো পেঁচিয়ে ধরেছে সে দুর্জয়কে। যেন এভাবে আঁকড়ে ধরলে কেউ আলাদা করতে পারবে না তাদের। দুর্জয় নন্দিতার চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলল, ব্রিথ, টেক ডিপ ব্রিথ, ইউ আর মাই ব্রেভ কুইন। ডোন্ট প্যানিক। পকেট হাত চালিয়ে ফোন বের করার চেষ্টা করল দুর্জয়। এই পকেট, ওই পকেট সব জায়গায় খুঁজে হতাশ হতেই তার খেয়াল হলো ফোনটা গাড়িতে ফেলে এসেছে। নিজের উপর চরমভাবে বিরক্ত হলেও মুখভঙ্গিতে প্রকাশ করল না। এই কথা কোনোভাবেই জানানো যাবে না নন্দিতাকে। এই অবস্থায় নন্দিতা উত্তেজিত হলে তার ক্ষতি হতে পারে। আচমকা জোরালো শব্দে ঘরের দরজাটা ভেঙে পড়ল মেঝেতে। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আঁতকে উঠল নন্দিতা। তবে চমকালো না দুর্জয়। নন্দিতাকে বুকে জড়িয়েই উঠে দাঁড়ালো সে। জাওয়াদ শিকদারের চোখে চোখ রেখে বলল, যেতে দে আমাদের। আমার বউয়ের সাথে করা সব অন্যায়ের জন্য ক্ষমা করলাম তোকে। সাথে সাথে একজন লোক কোথা থেকে যেন একটা চেয়ার নিয়ে এসে রাখল জাওয়াদ শিকদারের সামনে। জাওয়াদ শিকদার চেয়ারে বসলেন পায়ের উপর পা তুলে। সাদা পাঞ্জাবিটা টান টান করে বিছিয়ে নিলেন কোলের উপর। একটু ভাঁজ পড়েছিল পাঞ্জাবিতে, সেটাও মসৃণ করলেন হাতের সাহায্যে। অতঃপর বললেন, সামান্য পাঞ্জাবির কুকড়ে যাওয়ার দাগটাও সহ্য করে না জাওয়াদ শিকদার। তুই তো সেখানে তার চরিত্রে, অহংকারে, জীবনের দাগ লাগিয়েছিস। দফা রফা করেছিস সবকিছু। দুনিয়ার হাওয়া বাতাস এতক্ষণও যে 5 পায়ে পড়ে শুকরিয়া জানানো উচিত আমাকে। এক সৃষ্টিকর্তা আর 2 জন্মদাতা ছাড়া কারোর কাছে মাথা নত করে না দুর্জয় হাসান। দুর্জয়ের অহংবোধ দেখে মনে মনে রাগ হলেও মুখে তা প্রকাশ করল না জাওয়াদ শিকদার। শীতল কণ্ঠে বলল, তুই এখন কোথায় দাঁড়িয়ে আছিস জানিস তো? জাওয়াদ শিকদারের ডেরা এটা। এখানে আমার অনুমতি ছাড়া নিঃশ্বাস নেওয়ার সাধ্য তোর নেই। দুর্জয় নিঃশব্দ হাসল। তৎক্ষণাৎ বলল, তুই এখন যেখানে দাঁড়িয়ে আছিস সেটা আমার রবের ঘর, তার সৃষ্টি দুনিয়া। যার অনুমতি ছাড়া তোর নিঃশ্বাস নেওয়ার সাধ্য নেই বইকি। তোর মতো পাপীকে ছাড় দিয়েছে ঠিক যেভাবে লাটাই তিল দেয় সুতোকে আকাশে ওড়ার জন্য। এরপর ঝট করে পাতান কেটে মুখ থুবড়ে পড়ে মাটিতে। জাওয়াদ শিকদার সাথে সাথেই আঙ্গুল উঁচিয়ে ইশারা করল কাউকে ভেতরে আসতে। মুখে বলল, তবে তোর মাথা নোয়ানোর জায়গাগুলো আগে শেষ করি। তারপর নাক ঘষতে ঘষতে এই জাওয়াদ শিকদারের পায়ে মাথা নোয়াবি তুই, প্রাণভিক্ষা চাইবি। দরজার দিকে তাকাতেই আঁতকে উঠল দুর্জয়।
তুহিনা বেগম আর আশরাফ সাহেবকে ধরে বেঁধে নিয়ে আসা হলো ঘরের মধ্যে। বিপন্ন বিধ্বস্ত নন্দিতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন তুহিনা বেগম। নন্দিতাও আর দূরে থাকতে পারল না, ছুটে যেতে চাইল তার কাছে। কিন্তু তার হাত ধরে ফেলল দুর্জয়, রুখে দিল তাকে। একজন সন্তানের কাছে তার বাবা মাকে এমন অবস্থায় দেখার চেয়ে করুণ কিছু আর হতে পারে না। জাওয়াদ শিকদার সেটাই চেয়েছিল। দুর্জয়ের মনোবল ভেঙে দিতেই তো তার এত আয়োজন। এমন শক্তপোক্ত পুরুষের মেরুদণ্ড ভেঙে দিলে কেমন লাগে, এ দেখার তার স্বাদ বড়। দুর্জয়ের আসার খবর কেয়ারটেকারের কাছ থেকে পাওয়া মাত্রই ছক কষে ফেলে সে। দুর্জয় যেন খুব তাড়াতাড়ি সেখানে থেকে পালাতে না পারে তাই লোকটাকে আড়ালেই থাকতে নির্দেশ দেয়। দুর্জয়ও আশেপাশে কাউকে না পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আসার তারা দেখায় না। তার ধারণা ছিল জাওয়াদ শিকদার এখন নিজের ধ্বংস কুড়াতে ব্যস্ত, অথচ এই সুযোগটা কাজে লাগেই লোক দিয়ে উঠিয়ে নিয়ে আসে দুর্জয়ের বাবা মাকে। একজন পুরুষের শক্তি তার বাবা মা, স্ত্রী, সন্তান। দুর্জয়ের সবগুলো শক্তি এখন জাওয়াদ শিকদারের হাতের মুঠোয়। কথাগুলো ভেবেই পৈশাচিক আনন্দে মেতে ওঠে সে। পরপর দাঁড় করানো দুটো গাড়ি দেখে গাড়ি থামায় ধূসর। গাড়ি থেকে নেমে কোন দিকে এগুনো উচিত তার মাথা কাজ করছে না। কপালে পড়ে থাকা চুলগুলো পিছনে ঠেলে আশেপাশে তাকাতেই লক্ষ্য করে মাটিতে কি যেন একটা খসে যাওয়ার দাগ, যেটা প্রবেশ করেছে জঙ্গলের অভ্যন্তরে। ধূসরের বুঝতে আর বাকি রইল না কিছু। সেই দাগ ধরে এগিয়ে গেল সে সামনে। জাওয়াদ শিকদার ঠোঁটে আঙ্গুল চালিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আমি পাপী, পাপেরও বাপ আমি। কোনো বাপের ক্ষমতা নেই তোর মরণ আমার হাত থেকে আটকানোর। বন্ধ ঘরে বন্দি করে মানুষ মারে কুকুররা, শিকদাররা তো বাঘের বাচ্চা। খোলা আকাশের নিচে ফেলে মারবে এক এক করে। শব্দের উৎসের দিকে তাকাতেই চমকে ওঠে সকলে। ঠোঁটের হাসি বিস্তৃত হল জাওয়াদ শিকদারের আরো। ঘন জঙ্গলের শেষ প্রান্তে বিশালাকা খাদ। খাদের গভীরতা এত বিশাল যে নিচ অবধি গাঢ় অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। বাড়ির পিছনের দিকের একটা সরু রাস্তা সোজা চলে গেছে সেই খাদের দিকে। পাথুরে এবড়ো থেবড়ো রাস্তাটা, দুই পাশে গজিয়ে বিশালাকা গাছ। সরু পথের মাঝেও লতাপাতায় ঘেরা। একজন গার্ড সেই লতাপাতা কেটে সামনে এগিয়ে যাচ্ছে। তার পিছন পিছন সকলের মাথায় বন্দুক তাক করে রেখে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে শেষে ধূসর হাঁটছে ধীর গতিতে। কৌশলে জাওয়াদ শিকদারকে তার ডেরা থেকে বের করেছে সে। কারণ পরিচিত ঘরে জখমের মলম থাকে, ঘাতের বদলে প্রতিঘাতের অস্ত্র থাকে, আক্রমণের বদলে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি থাকে। জাওয়াদ শিকদারকে এবার আর কোনো সুযোগ দিতে চায় না ধূসর। এবার তাকে হারতে হবে। জাওয়াদ শিকদারের মুখোমুখি দাঁড়িয়ে আজ তার হাঁটু ভেঙে দিতে না পারলে সেও জাওয়াদ শিকদারের অংশ না। একটা বড় পাথরের চায়ের উপর পায়ে পা তুলে বসে জাওয়াদ শিকদার। ধূসর তার সামনে গিয়ে দাঁড়ালো ধীরভাবে। অতঃপর ধীর কণ্ঠে বলল, ওই মেয়েটাকে ছেড়ে দাও। ধূসরের আঙুল অনুসরণ করে তাকালো জাওয়াদ শিকদার। বলল, ছেড়ে দেব, কিন্তু এর বদলে কাউকে না কাউকে তো তার প্রাণ খোয়াতে হবে। ধূসর আবারও আগের মতো নিচু কণ্ঠে বলল, শেষবারের মতো বলছি, ছেড়ে দাও মেয়েটাকে। কে হয় মেয়েটা তোমার? সম্পর্ক তো অবশ্যই আছে, তবে আমার সাথে না। নাইম ভাইয়ের সম্পদ সে। নিজেদের মধ্যে ঝামেলা না করাই ভালো। জাওয়াদ শিকদার উঠে দাঁড়ালেন। ধূসরের কাঁধে হাত রেখে বললেন, ছাড়ব না, এখানের একটাকেও ছাড়ব না। নাইমের উচিত ছিল তাকে সামলে রাখা। সাপের লেজে পা দিয়ে ছোবল না খেয়ে আজ অবধি কেউ ফিরে যায়নি। কথাটা শেষ করে আর অপেক্ষা করলেন না জাওয়াদ শিকদার। পাশে দাঁড়ানো গার্ডটাকে ইশারা করতেই সে পিছন থেকে এসে চেপে ধরল ধূসরকে। জাওয়াদ শিকদার প্রথম বন্দুক তাক করলেন তনুজার দিকে। ট্রিগারে চাপ দিতে দিতে বললেন, ফোনা তোলা সাপের বিষদাঁত আগে ভেঙে ফেলতে হয়। কথাটা শেষ করতেই দুর্জয় পা দিয়ে একটা পাথর ছুঁড়ে দিল জাওয়াদ শিকদারের দিকে। আচমকা পাথরটা পায়ে এসে লাগতেই লক্ষ্যচ্যুত হলো তার। হাত থেকে পড়ে গেল বন্দুকটা। ঘটনাগুলো এত দ্রুত ঘটল যে সকলে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল সেদিকে। সুযোগ বুঝে দুর্জয় গার্ডকে ছাড়িয়ে সেই বন্দুকটা উঠিয়ে ফেলল। ট্রিগার চেপে ধরে জাওয়াদ শিকদারের দিকে তাক করে বাজখাই কণ্ঠে বলল, ছেড়ে দে সবাইকে, নইলে আজ এখানে আমার হাতেই শিকদার বংশের পতন হবে। জাওয়াদ শিকদার মুহূর্তকালের জন্য থমকে গেল যেন। তনুজাকে ইশারা করে দুর্জয় বলল সবাইকে এখান থেকে নিয়ে যেতে। জাওয়াদ শিকদারের দিকে বন্দুক তাক করা দেখে গার্ডগুলোও কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছেড়ে দিল সবাইকে। তনুজা সবার আগে তুহিনা বেগম আর আশরাফ সাহেবকে জঙ্গলের ভেতরের রাস্তার দিকে এগিয়ে দিল। এরপর নন্দিতার কাছে আসার জন্য পিছু ফিরতেই পরপর দুটো গুলির শব্দ হলো। চমকে সেদিকে তাকালো সকলে। সশব্দে ঢলে পড়ল দুটো দেহ মাটিতে। তুহিনা বেগম আর আশরাফ সাহেব নিভু নিভু চোখে তাকালেন শেষবারের মতো একবার। দুর্জয় যেন কথা বলতে ভুলে গেল। হাত থেকে বন্দুকটা ফেলে ছুটে গেল তাদের কাছে। জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলো আনসার। হাতে বন্দুক,
চোখে মুখে হিংস্র চাহনি। জাওয়াদ শিকদার ছাড়া বাকিরা চমকে উঠল তাকে দেখে। দুর্জয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এখনো। যে মানুষটাকে সে সর্বোচ্চ বিশ্বাস ভরসা করত, সেই মানুষটার হাতে নিজের বাবা মায়ের খুন। এই কঠিন সত্য তার বুক চিরে রেখে দিল। ক্রোধে ঝাঁপিয়ে পড়ল সে আনসারের উপর। দুই হাতে কলার ধরে চাচালো কণ্ঠে বলল, হাত কাঁপল না একটুও। মানুষগুলো নিজের ছেলের মতো ভালবাসত তোকে। তাদের বুকে গুলি ছুটতে তোর বুকে কাঁপন হল না। দুর্জয়ের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল আনসার। অতঃপর ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, শত্রুর একটাই পরিচয়, সে শত্রুপক্ষ। আর শত্রুর প্রতি মায়া দয়া দেখাতে নেই। নন্দিতা হাঁটু মুড়ে বসে পড়ল। শরীরটা তার ছেড়ে দিচ্ছে। এত ধকল যেন সইছে না আর। তার চোখের সামনে তুহিনা বেগম আর আশরাফ সাহেব ঢলে পড়ল। দ্বিতীয়বারের মতো অনাথ হল সে। নতুন করে শূন্যে আবিষ্কার করল নিজেকে। এই দুনিয়ায় আর কোনো মমতায় ভরা বুক তার জন্য রইল না। দমবন্ধ হয়ে এলো তার। দুই হাতে মুখ থেকে হু হু করে কেঁদে উঠল। দুর্জয় দ্রুত এগিয়ে এলো তার কাছে। বুকের সাথে চেপে ধরল তার মাথা। কোমল কণ্ঠে বলল, নিজেকে শক্ত করো, শান্ত হও প্লিজ। আমি ফুটবল হয়ে পড়ছি। দয়া করে আমাকে দুর্বলতা উপহার দিও না আর। নন্দিতা কান্নাভেজা চোখ তুলে তাকালো দুর্জয়ের দিকে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, আমি দায়ী, আমার জন্য এসব হচ্ছে। সবকিছুর জন্য আমি দায়ী। আমাকে মাফ করবেন না একদম। দুর্জয় তার মাথা বুকের সাথে চেপে ধরে পিঠে হাত বোলাতে লাগলো আলতো করে। নরম কণ্ঠে বলল, দায় সব দায় মেটাবে, আজ মৃত্যু মাতম মানাবে। নন্দিতাকে টেনে হিচড়ে বসা থেকে ওঠালো জাওয়াদ শিকদার। হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে গেল একদম কিনারে, খাদের কাছে। ধূসর চমকে উঠল। হাত পা কাঁপতে লাগলো তার। জাওয়াদ শিকদারকে থামাতে তৈমুরের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে সরাসরি মাথায় নিয়ে ঠেকালো তার। জাওয়াদ শিকদার থেমে গেলেন। চমকে তাকালেন পিছন ফিরে। ধূসরের হাতে বন্দুক দেখে সে এমনভাবে অবাক হলো যেন এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা দুনিয়ায় আর ঘটেনি। অবাক কণ্ঠে বললেন, তুমি আমার মাথায় বন্দুক ধরেছ? শক্ত করে ধরে রাখা নন্দিতার হাতের দিকে তাকিয়ে ধূসর রাশভারী কণ্ঠে বলল, হাতটা ছাড়ো। তোমার হিসেব এত সহজে মেটাতে চাইছি না আমি। তোমার এত সহজ মৃত্যু দিতে চাইছি না আমি। আমার মায়ের মতো যন্ত্রণায় ধুকে ধুকে মরতে হবে তোমাকে। তোমার মৃত্যু এত সহজ হতে পারে না। কি বলছো এসব? শোনো জাওয়াদ শিকদার, তুমি একজন জঘন্যতম স্বামী। আমার মা কখনোই সুখের সংসার করতে পারেনি তোমার মতো লোকের সাথে। একজন ভালো বাবাও হতে পারোনি কখনো। টাকা পয়সা সম্পত্তি তোমার আসল ভালোবাসা না। তুমি কখনো নিজের স্ত্রীকে ভালবেসেছ না সন্তানদের। তুমি শুধু ভালবেসেছ নিজেকে। তুমি একজন অত্যন্ত স্বার্থপর মানুষ। তোমার মতো মানুষকে মারতে আমার খুব বেশি খারাপ লাগবে না। বরং এই দুনিয়া থেকে একটা শয়তান বিদায় হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার খুব শখ না তোমার? চলো আজ আমরাও একটু সেই খেলা খেলি। সামনে গভীর খাই আর পিছনে বন্দুকের ট্রিগার। কেমন লাগছে বলো তো? চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছ। ভয় করছে? একটু ভয় পাও। এই ভয় তোমার প্রয়োজন। তোমারও বোঝা উচিত মৃত্যু কত কঠিন, মৃত্যু কত নির্দয়। আজ অবধি যত নির্দোষ মানুষকে মেরেছ, তাদের কষ্টগুলোর এক ভাগ হলেও অনুভব করা উচিত তোমার। গার্ডরা ধূসরের দিকে বন্দুক তাক করলে তাদের থামিয়ে দেয় তৈমুর। নরম কণ্ঠে বোঝানোর সুরে ধূসরকে বলল, ভুল করছিস ধূসর। আব্বাকে ছেড়ে দে। আর যাই হোক, ছেলের হাতে বাপের খুন মানায় না। ধূসর রেগে গেল তৎক্ষণাৎ। বাজখাই কণ্ঠে বলল, লজ্জা করে না তোর? মায়ের জন্য কষ্ট হয় না? এই লোকটার জন্য আমাদের মা আত্মহত্যা করেছিল, তোর রাগ হয় না? প্রতিশোধ নিতে মন চায় না? কিভাবে পারিস এই লোকটাকে সম্মান করতে? তার সব পাপ কাজের সাক্ষী তো তুই নিজে। তোর নিজের প্রতি ঘৃণা হয় না? আব্বা যা কিছু করে আমাদের জন্য করে, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে করে। তুই পাগল হয়ে গিয়েছিস, মাথা ঠান্ডা কর। বাইরের একটা মেয়ের জন্য তুই আব্বার মাথায় বন্দুক ধরেছিস? ধূসর ধূসর হাসল খানিকটা। কণ্ঠ খাদে ফেলে বলল, বাইরের মেয়ে? আমার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী সে। মায়ের পরে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি। আর আমার মায়ের পরে জাওয়াদ শিকদার যাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, সেই নারী সে। আমার হৃদয়ে থাকা দুই নারীকেই যন্ত্রণায় ক্ষতবিক্ষত করেছে এই লোক। তাদের প্রতিটা দীর্ঘশ্বাসের সুদ সমেত হিসেব আমি ধূসর শিকদার নেব। আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা অবধি আমি জাওয়াদ শিকদারের জীবন নরক বানিয়ে ফেলব। সবগুলো গার্ডকে এখান থেকে যেতে বলো, নইলে আমার হাতের একটা ট্রিগারের চাপ তোমার খুলির এপার ওপার হয়ে যাবে। ধূসরের হাতের দৃঢ়তা, নিচে চোখের রক্তিম ধারা, কণ্ঠের গভীরতা জাওয়াদ শিকদারের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনের প্রথম সে ভয় পেল। সত্যিকার অর্থে ভয়। মানুষ বলে রক্তের স্বভাব পরিবর্তন হয় না। বাপের স্বভাব তার সন্তানের মধ্যে দ্বিগুণ হারে ধরা দেয়।
ধূসরকে এখন তার কাছে নতুন এক জাওয়াদ শিকদার লাগছে। নিজের স্বরূপই যেন আয়নায় দেখতে পাচ্ছেন। শরীর তার কাঁপছে। ধূসরের আগ্রাসী হিংস্র চাহনি তার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ভীষণভাবে। নিজের রক্তের সাথে পেরে উঠবেন না আজ বোধহয় সে। আজ আপোষে এসে গেলে হয়তো পরে আরও সুযোগ পাবে সবাইকে শেষ করার। ভাবনাগুলো মস্তিষ্কে খেলতেই ইশারা করল গার্ডদের। একে একে তারা ছেড়ে দিল সবাইকে। এরপর যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল একে একে। জাওয়াদ শিকদারকে ছেড়ে ধূসর এগিয়ে গেল নন্দিতার কাছে। খাদের একদম কিনারে দাঁড়িয়ে তারা। দুর্ঘটনা ঘটলে তাদের সাথে ঘটুক, কিন্তু নন্দিতা, তাকে বাঁচতে হবে। তার শরীরে এক ফোঁটা আঁচড় সহ্য করবে না সে। ছাড়া পেতেই দুর্জয় উঠে দাঁড়ালো। নিজের কোমরে গুজে রাখা ছোট ছুরিটা বের করে পিছন থেকে সরাসরি ধরল তৈমুরের গলায়। আঁতকে উঠল তৈমুর। ধূসর যখন জাওয়াদ শিকদারের হাত থেকে নন্দিতাকে ছাড়িয়ে তাকে নিরাপদ জায়গায় পাঠাতে ব্যস্ত তার উপর পাল্টা আক্রমণ করল জাওয়াদ শিকদার। হাতের কনুই দিয়ে আঘাত করল ধূসরের পিঠে। আচমকা আক্রমণে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ক্ষণিকের জন্য ফুটবল হয়ে পড়ল ধূসর। আর সেই সুযোগেই নন্দিতাকে আগের মতো পাকড়াও করতে চায় জাওয়াদ শিকদার। কিন্তু তড়িৎ গতিতে নন্দিতাকে সরিয়ে ফেলে ধূসর। এরপর জাওয়াদ শিকদারের উপর ঝাঁপিয়ে পড়ে পাশে পড়ে থাকা বন্দুকটার দিকে হাত বাড়ায়। জাওয়াদ শিকদার কোনোভাবেই তাকে সেই বন্দুকের নাগাল পেতে দিচ্ছে না। উপরন্তু হাতের পাশে একটা পাথর পেয়ে সেটা দিয়ে আঘাত করে ধূসরের মাথায়। ব্যথায় নীল হয়ে ওঠে ধূসরের মুখ। জাওয়াদ শিকদার তাকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে উঠে দাঁড়াতে গিয়ে খেয়াল করে একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে সে। আর এখানের মাটিটা কেমন যেন ঝুরঝুরে। এরপর কিছু বুঝে ওঠার আগেই ধস নামে মাটি। জাওয়াদ শিকদারের পায়ের কাছের মাটি ধস নেমে সোজা গিয়ে পড়ে খাদে। তৈমুর চমকে উঠে আব্বা বলে এগিয়ে যেতে গেলে তার গলায় ধরে রাখা ছুরির ধারালো ফলা নিজের কারণেই গেঁথে যায় তার গলায়। ধীরে ধীরে রক্তের একটা টাকা স্রোত গলা বেয়ে নেমে আসে। ধূসরের ধাক্কায় নন্দিতা খানিকটা সরে গেলেও বেশি দূর যেতে পারেনি। জাওয়াদ শিকদারকে খাদে পড়ে যেতে দেখে সে এগিয়ে আসে ধূসরের কাছে। মাথার পিছনে দুই হাত দিয়ে মাটিতে শুয়ে ধূসর। তার রক্তের রাঙা আশেপাশের জমিন। নন্দিতা এগিয়ে যায় তার কাছে। ধূসরকে টেনে তোলার চেষ্টা করে। নন্দিতার বাহু আঁকড়ে ধরে ধূসর উঠে দাঁড়ায়। কিন্তু তৎক্ষণাৎই কিছু একটা অনুভব হয় তার। পায়ের নিচের মাটি বেসামাল। তাড়াহুড়ো করে নন্দিতাকে ধাক্কা দেয় সে শরীরের সমস্ত শক্তি দিয়ে। আর ঠিক তখনই মাটি ভেঙে পড়ে যায় খাদে। নিজেকে বাঁচাতে গিয়ে বড় একটা পাথর আঁকড়ে ধরে খাদের উপর ঝুলে পড়ে সে। ধূসরের ধাক্কায় পেটের দিকে ভর করে পড়ে যায় নন্দিতা। সাথে সাথেই তার গগনবিদারী চিৎকারে কেঁপে ওঠে ধরণী। ফাঁকা জায়গায় থরে থরে প্রতিধ্বনিত হয় সেই শব্দ। ধূসর নিষ্পলক তাকিয়ে থাকে সেদিকে। চোখের কোল ভেসে নোনা জল গড়িয়ে পড়ে আপনা আপনি। তৈমুরকে ফেলে দুর্জয় সবেমাত্র এগিয়ে আসছিল তার দিকে। আর মুহূর্তের মধ্যেই এত কিছু ঘটে গেল যে কোনো কুল কিনারা খুঁজে পেল না কেউ। নন্দিতার কাছে এসে তাকে বুকের সাথে লেপ্টে ধরল দুর্জয়। ব্যথাতুর কণ্ঠে বলল, কিছু হবে না তোমার। আমরা এখনই হসপিটালে যাব। কিছু হতে দেব না তোমার। নন্দিতা ডুকরে কেঁদে ওঠে। তনুজা এগিয়ে এসে নন্দিতাকে একপাশ থেকে ধরে দাঁড় করায়। সাথে সাথেই পাথর আঁকড়ে ধরে মাথা উঁচিয়ে তাকায় ধূসর। কান্না ভেজা কণ্ঠে বলে, আমাকে মাফ দিও। আমাকে মাফ করে দিও ধরণী। আমি আমার ভালোবাসার মানুষকে আঘাত করেছি। আমি তাকে যন্ত্রণা দিয়েছি, যাকে বাঁচাতে গিয়ে আমার এত লড়াই। আমার জন্ম তো বৃথা হয়েছে সেই কবেই। আজ আমার জীবনও বৃথা। আমি পারলাম না তার গল্পের আধ পাতার সুখ হতে, বরং শেষ পাতার উপসংহারের লাল কালির দাগ হয়ে রয়ে গেলাম। যার সামান্য ব্যথা আমার বুকে আঁচড় কাটে, যার নির্মল হাসি আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, তার তীব্র আর্তনাদ আমার শরীরের সব কয়টা হাড় ভেঙে ফেলার মতো যন্ত্রণার মুখে দাঁড় করালো। আমি পারলাম না। আমি তাকে রক্ষা করতে পারলাম না। আমি পারলাম না তার জীবনের সুখের বাতাস ফিরিয়ে দিতে। আমি পাপের বংশ, পাপের অংশ। তুমি স্নিগ্ধ, তুমি পবিত্রতার স্পর্শ। আমার পাপী হাত তোমার পবিত্রতায় স্পর্শ হতেই দেখো কেমন করে সর্বনাশ করে ফেলল। তছনছ করে ফেলল সব। আমি আমার চোখের সামনে যন্ত্রণাকে কাতরাতে দেখছি। অথচ কি অদ্ভুতভাবে নিঃশ্বাস চলছে আমার। আমার তো মরে যাওয়া উচিত। আমার চোখের সামনে আমারই হাতে পাওয়া যন্ত্রণা তোমার। আমার শাস্তি মৃত্যু। মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো মুক্তি নেই আমার। নেই কোনো ক্ষমা, নেই কোনো পথ যা আমাকে তোমার দুঃখ থেকে দূরে রাখবে। আমার ভালোবাসা, আমার অপরাধ, তোমার বেদনায় লীন মুখশ্রী আমার বুকে ছুরিকাঘাত করছে সহস্রবার। এই আগ্রাসী বেদনার চেয়ে আমি মুক্তি চাই। আমার মৃত্যু চাই। এতক্ষণে সকলের দৃষ্টি পড়ল ধূসরের উপর। নন্দিতাকে ছেড়ে তনুজা এগিয়ে এল ধূসরের কাছে। ধূসরের দিকে হাত বাড়িয়ে বলল, আপনি উঠে আসুন প্লিজ। আমার হাত ধরুন। ধূসর ঠোঁট এলিয়ে হাসল।
হাসতে হাসতে দু চোখ ভরে নন্দিতার দিকে তাকালো। ততক্ষণে নন্দিতাকে কোলে উঠিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে দুর্জয়। সেদিকে তাকিয়ে ধূসর চিৎকার দিয়ে বলল, আমার হৃদয়ের সবটুকু পাপ, শুধু তুমি পবিত্র। সব অন্ধকার ছাপিয়ে আলো। এরপর দুই হাত ছেড়ে দিল ধূসর। মুখে হাসি টেনে চোখ বন্ধ করল। এরপর ধীরে ধীরে হারিয়ে গেল অন্ধকারের গহীনে। তনুজা চিৎকার দিল সাথে সাথে। পিছু ফিরে তাকালো দুর্জয়। তাকালো নন্দিতাও। বাতাস ভারী হয়ে উঠল ক্রমশ। নন্দিতার চোখের কোল ঘেঁষে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল ধূসরের নামে। এটুকুই বোধ হয়ে ধূসরের প্রাপ্তি। তার বিয়োগে এক ফোঁটা অশ্রু বিনিয়োগ করল তার শখের নারী। জঙ্গল পেরিয়ে নাইম যখন এসে পৌঁছালো সেই ঘরের কাছে, সবকিছু শূন্য। কোথাও কারোর শব্দ নেই। নেই কোনো মানুষের অস্তিত্ব। ফোন বের করে বারবার লোকেশন দেখল সে। হ্যাঁ, এখানেই তো থাকার কথা তনুজার। কিন্তু গেল কই? পাগলের মতো এদিক সেদিকে খুঁজল সে তনুজাকে। এরপর ঘর থেকে বেরিয়ে জঙ্গলে হাতড়ে বেড়াতে বেড়াতে আচমকাই তার চোখে পড়ল বিধ্বস্ত, বিমর্ষ রূপে এগিয়ে আসা তনুজাকে। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেল সে। কোনো ভাবনা চিন্তা না করেই ছুটে গেল। দৌড়ে গিয়ে ঝাপটে ধরল তনুজাকে বুকের সাথে। কয়েকজন পুলিশ এসে পৌঁছালো তখনই। নাইমি খবর দিয়েছে তাদের। সকলে মিলে ঘেরাও করে ফেলল চারপাশ। এরপর নাইমকে উদ্দেশ্য করে বলল, থ্যাংক ইউ স্যার। আমরা দেখছি ব্যাপারটা। কোনো অপরাধী আর আমাদের হাত থেকে পালাতে পারবে না। আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না। আপনার মতো মানুষ আজও আছে বলেই আমাদের দেশের আইন শৃঙ্খলা একটু হলেও রক্ষা পাচ্ছে। নিজের পরিবারের মানুষের বিরুদ্ধে গিয়ে অন্যায়ের পাশে দাঁড়ানোর কাজটা এত সহজ নয়, স্পেশালি মানুষগুলো যখন আপনারই ফ্যামিলি মেম্বার। থ্যাংক ইউ সো মাচ মিস্টার নাইম শিকদার। আলতো হেসে পুলিশের থেকে বিদায় নিয়ে নাইম পিছু ফিরতেই চোখে পড়ল তনুজাকে, যার অবিশ্বাস্য চাহনি বুকে তীরের মতো বিঁধল তার। শিকদার বংশের সাথে আপনার সম্পর্ক কি? আমরা এটা নিয়ে কোথাও বসে কথা বলি। এখান থেকে চলো। এই প্রশ্নের উত্তর এটা নয়। আমি সব উত্তর দেব তোমাকে। তোমার সব উত্তর জানার অধিকার আছে। কিন্তু এখান থেকে চলো প্লিজ। আপনার উত্তর না পাওয়া অবধি আমি এক পাও নড়ব না। তনুজার কথায় গভীর এক দীর্ঘশ্বাস ফেলল নাইম। চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে তার এতদিনের প্রচেষ্টা তাদের ঘরের মতো ভেঙে পড়তে। এই শিকদার পদবিটাই বোধহয় ধ্বংসের আর নাম। শিকদার বংশের ছেলে আমি, লাবিব শিকদারের একমাত্র ছেলে। তনুজা দুই পা পিছিয়ে গেল আচমকা। সাথে সাথেই গাছের ভাঙা একটা ডাল পায়ে এসে লাগলো তার। ব্যথা পেল দারুণভাবে। হয়তো রক্তও বের হচ্ছে। নাইম তার দিকে এগিয়ে আসতে গেলে হাত উঁচিয়ে থামিয়ে দিল সে। কাঠোকাঠ কণ্ঠে বলল, আমার কাছে আসবেন না আপনি। শিকদারের রক্তে পাপের গন্ধ। আমার দম বন্ধ হয়ে আসে। ঊর্ধ্বশ্বাসে গাড়ি চলছে হাইওয়ে ধরে। গাড়ির পিছনের সিটে নন্দিতার মাথা বুকে চেপে ধরে বসে আছে দুর্জয়। একেবারে শান্ত, নির্জীব। শুধু দুই হাতে শক্ত করে চেপে ধরে আছে নন্দিতাকে নিজের বুকের সাথে। ঠিক যেমনভাবে ছোট বাচ্চারা খানা পুতুল আগলে রাখে বুকের মধ্যে করে, যাতে কেউ কেড়ে নিতে না পারে। অতিরিক্ত রক্তপাত হচ্ছে নন্দিতার। তার পা দুটো কোলের উপর নিয়ে বসে আছে তনুজা। ড্রাইভ করছে নাইম। আগে থেকেই হসপিটালে ফোন করে ওটি রেডি করতে বলা হয়েছে। বেস্ট গাইনি ডক্টর অলরেডি সব ব্যবস্থা করে রেখেছেন। এখন শুধু যত দ্রুত সম্ভব নন্দিতাকে নিয়ে পৌঁছানোর পালা। যাওয়ার আগে বাবা মায়ের লাশের দিকে আঙুল তাক করে নিথর কণ্ঠে দুর্জয় পুলিশকে বলেছিল, আমার যাবজ্জীবনের সম্পদ, সাবধানে পৌঁছে দেবেন। দুর্জয়ের কথা মতো তুহিনা বেগম আর আশরাফ সাহেবের লাশকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে হসপিটালে। হসপিটালের বাকি সব ফর্মালিটি সামলে নাইম হাঁপাতে হাঁপাতে এলো ওটির সামনে। 2 ঘন্টা ধরে ভেতরে অপারেশন চলছে নন্দিতার। বাইরে পাতা বেঞ্চের উপর বসে আছে তনুজা চুপচাপ। 2 হাতে মুখ ঢেকে ক্লান্ত শরীরটা ছেড়ে দিয়েছে হাতলের উপর। দুর্জয় দেয়ালে হেলান দিয়ে একটায় তাকিয়ে ওটির দরজার দিকে। সাদা শার্টের জায়গায় জায়গায় আজ রক্ত লেগে। নন্দিতার রক্ত, তার বাবা মায়ের রক্ত। জীবন থেকে দুজন মানুষকে হারিয়ে তৃতীয়জনের সংবাদের অপেক্ষা করা মানুষটার মানসিক অবস্থা বোঝার ক্ষমতা দুনিয়ায় কারণ নেই। যতই মানুষ বলুক, তোমার কষ্ট বুঝি। কিন্তু কেউ বোঝে না। যার সাথে হয় একমাত্র সে বোঝে সেই যন্ত্রণা। পুরুষ মানুষের যন্ত্রণা হয় না। যন্ত্রণা হলেও দেখাতে হয় না। পুরুষ মানুষের কাঁদতে হয় না, কষ্ট জাহির করতে হয় না। শত কষ্ট হলেও বুকে পাথর চেপে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়, দায়িত্ব পালন করতে হয়। এই কত দায়িত্ব দুর্জয়ের। দুজন মানুষ দাফনের অপেক্ষা করছে। কে জানে আর কতজন অপেক্ষায়। কথাটা ভাবতে গিয়েই বুকে মোচড় দিয়ে উঠল তার। আরো লাশ, আরো শূন্যতা। শূন্যতা এবার তার ভেতরটা খোকলা করে দিয়েছে যে কি নিয়ে বাঁচবে। সব কেড়ে নিলে তাকেও কেড়ে নিক। প্রিয়জন ব্যতীত এই জীবন বৃথা নয়তো কি। লাবিব শিকদার আর কামিনী শিকদারকে অ্যারেস্ট করা হয়েছে।
পুলিশ এসে বাড়িতে জানিয়েছে সব ঘটনা। আলোর কোনো হস্তক্ষেপ প্রমাণিত হয়নি বলে ছেড়ে দিয়েছে তাকে। সবটা জানার পর আলো ছুটে গেল গেস্ট হাউসে। নওরিনকে সবকিছু জানাতেই দুজনে মিলে ছুটে গেল হসপিটালে। বহুদিন, কয়েক বছর পর বাইরের আলো, বাতাস, রাস্তাঘাট দেখে চিনতে কষ্ট হচ্ছে নওরিন। আজ এই দিনটা তার খুশি হওয়ার কথা ছিল। এই মুক্তির জন্য তো এতগুলো দিন মুখিয়েছিল সে। কিন্তু এই মুক্তি তার থেকে এতগুলো মানুষ কেড়ে নেবে কে জানত। যে ছেলেটাকে জন্ম দেয়নি, কোলে পিঠে করে মানুষও করেনি, তার আদর, আহ্লাদ, স্নেহ আর কখনো পাবে না। কখনো আর তার গাল ছুঁয়ে দেওয়া হবে না। ভাবতেই কাল বেয়ে পানি গড়িয়ে পড়ল তার। আর যে মেয়েটাকে এই গর্ভে ধারণ করেছিল, সেও যে ভালো নেই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বাঁচার জন্য আকুতি করছে। এ কেমন জীবন! একটা পেলে চারটে খোয়াতে হয়। একটু সুখ পেতে একজনুম দুঃখের ভার বইতে হয়। টানা 3 ঘন্টা পর ওটির লাইট অফ হলো। সাথে সাথেই লম্বা একটা শ্বাস নিয়ে চোখ বন্ধ করল দুর্জয়। বুকে তুফান বলছে তার। হাজারো সামুদ্রিক তুফান ছাপতে এসে পড়ছে যেন তার বুকে। যন্ত্রণায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুক। তবুও ঠায় দাঁড়িয়ে সমুদ্রের মাঝে দাঁড়ানো লাইটহাউসের মতো। তোয়ালে পেঁচানো একটা ছেলে সন্তান। ছোট ছোট দুটো হাত, দুটো পা, ফ্যাকাশে মুখ। তোয়ালে পেঁচানো বাচ্চাটাকে দুর্জয়ের কোলে তুলে দিল ডাক্তার। মিনমিনে স্বরে বলল, শেষবারের মতো দেখে নিন, ছুঁয়ে দিন। অনুভবে অনুভবে জড়িয়ে নিন। দুর্জয়ের মন চাইল হাত পা ছড়িয়ে খাটতে। এ কেমন বিচার! এ বিচার মানে না সে। মানবে না। এত কেন খোয়াতে হবে তাকে? কি এমন অপরাধ তার? অন্যায়ের প্রতিবাদ করা কি তবে অপরাধ? আপোষে এসে গেলে আজ তার নীতিবাক্য হেরে যেত, কিন্তু শূন্যতায় নিথর হতে তো হতো না। এত যন্ত্রণা বুকে নিয়ে বাঁচতে তো হতো না। এই বিষাদের তেতো স্বাদ গ্রহণ তো করতে হতো না। পুরুষ মানুষের সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো সে যখন কারো সন্তান, কারো স্বামী আর কারো বাবা। অথচ আজ কয়েক মুহূর্তের মাঝেই সে অনাথ হলো নিঃসন্তান। এরপর স্ত্রী নন্দিতার কথা মাথায় আসতেই চোখ তুলে তাকালো সে। ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, আমার ওয়াইফ মেন্টালি অনেক ধকল গিয়েছে ওনার উপর দিয়ে। বাঁচানো কষ্টকর ছিল অনেক। বলতে পারেন পেশেন্টের নিজেরই বাঁচার ইচ্ছে ছিল না। কোনো কারণে মেন্টালি পুরোপুরি ভেঙে পড়েছেন উনি। সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। নন্দিতা বেঁচে আছে শুনেই হেসে উঠল দুর্জয়। যেন কতকাল পর শুনল কেউ বেঁচে আছে। মুখে বিড়বিড় করে বলল, বেঁচে আছে, বেঁচে আছে। কেউ তো বেঁচে আছে আমার জন্য। বাচ্চাটাকে 2 হাতে আগলে নিয়ে বসে আছে দুর্জয়। এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। ছুঁয়ে ছুঁয়ে দেখছে তার চোখ, নাক, মুখ, গাল। বিড়বিড় করে বলছে কিসব যেন। এরপর তাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখছে অনেকটা সময়। সামনে একজোড়া পায়ের উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো দুর্জয়। সামনে দাঁড়ানো মানুষটাকে সে চেনে। নন্দিতার সাথে ছবি দেখেছে অনেকগুলো। নওরিনকে দেখে আবারও চোখ নামিয়ে নিল। নওরিন সাথে সাথে হাত রাখলেন দুর্জয়ের কাঁধে। ভেজা কণ্ঠে বললেন, শরীর বেশি সময় রাখতে নেই। আত্মার কষ্ট হয়। দাফনের কাজটা সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। দুর্জয় চেয়েছিল নন্দিতা অন্তত শেষবারের মতো ছুঁয়ে দেখুক বাচ্চাটাকে। স্পর্শ নিক তার ভেতরে এতদিনের বসবাসরত এই ক্ষুদ্র নিথর প্রাণের। কিন্তু তা সম্ভব না। ডাক্তারের করা নিষেধ কোনো প্রকারে উত্তেজিত যেন না হয় নন্দিতা। এতে তার প্রাণঝুঁকি আছে। তনুজা দাঁড়িয়ে আছে হসপিটালের এক সাইডে। চোখ তার ঠায় দুর্জয়ের দিকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে অজান্তেই। নাইম এসে দাঁড়ালো তার পাশে। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল তার দিকে। তনুজা সরে গেল খানিকটা। রুর কণ্ঠে জবাব দিল, আমাদের যেটুকু এক হওয়ার সম্ভাবনা ছিল, এ জীবনে আর সম্ভব নয়। নিজের রক্ত, মাংস বাদ দিয়ে যে আপনি, সেই আপনাকে আমি মেনে নিতে পারবো। কিন্তু এই পাপী রক্ত, মাংসে আমার ঘেন্না হচ্ছে। বিশ্বাস করুন, আমার ভীষণভাবে অরুচি লাগছে আপনার দিকে তাকাতে। আমাদের পথ আলাদা। আজ থেকে, এখন থেকে আমরা আর মুখোমুখি হতে চাই না। 3টে লাশ পাশাপাশি শোয়ানো। সামনে খুঁড়ে রাখা 3টে কবর। 2টো বড়, আর একটা ছোট। গোসল দিয়ে কাফনে মোড়ানো হয়েছে লাশগুলোকে। ছোট লাশটাকে একটা পুতুলির মতো লাগছে। কি সুন্দর তার মুখ। এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে খোদার মায়া হলো না কেন? কেন এই প্রাণটাকে ভিক্ষা দিল না তাকে? নাইম এসে হাত রাখল দুর্জয়ের কাঁধে। লোকগুলোকে কবর খুঁড়ে বাকি সব কাজ শেষ করে রেখেছে। জানাজাও পড়ানো হয়েছে। এবার দাফনের পালা। সবার আগে আশরাফ সাহেবকে শোয়ানো হলো কবরে। দুর্জয় তার দেহের উপর মাথা আলতো করে মাথা এলিয়ে দিয়ে মিনমিনের সুরে বলল, আমাকে মাফ করে দিও, মাফ করে দিও আমাকে। এরপর তার কবরে মাটি ভরাট করে তুহিনা বেগমকে শুইয়ে দিল তার পাশের কবরে। শেষবেলায় তুহিনা বেগমের গালে রাখো রেখে বলল, তোমার অযোগ্য সন্তানকে তুমি ক্ষমা করে দিও। আমি পারিনি তোমাদের বাঁচাতে। পারিনি যোগ্য সন্তান হয়ে উঠতে।
সবশেষে নিজের সন্তানকে 2 হাত কবরের বুকে শুইয়ে দিতে গিয়ে হাত কেঁপে উঠল তার। নিজের সন্তানকে কিছুতেই এই একাকী শূন্য কবরের বুকে ছেড়ে যেতে মন চাইছে না তার। কিন্তু উপায়ের যে নেই। বুকের একটা অংশ কবরের বুকে রেখে উপর থেকে মাটি চাপা দিল সে। এরপর নিজেও পড়ল 3 কবরের পাশে। সাদা পাঞ্জাবি তার কাদা মাটিতে মাখামাখি। শূন্য আকাশের গামচিলের মতো শূন্যতা আজ তার বুকে। তৃষ্ণার্ত চৌচির বুক নিয়ে আবারও উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে পা বাড়ালো আর এক জীবন্ত লাশের ভরসা হতে। নন্দিতার জ্ঞান ফিরেছে। শরীরে বল নেই। চোখ দুটো বহু কষ্টে টেনে টেনে খুলল সে। অবচেতন মনে দেখতে পেল তার থেকে খানিকটা দূরে বসে ধূসর। আগের মতোই হাস্যজল, দুষ্টুমি ভরা ঠোঁটের হাসি। নন্দিতাও হাসল যার দিকে তাকিয়ে। সাথে সাথেই তার মনে পড়ে গেল ধূসরের বলা শেষ কথাগুলো। আর সেই মুহূর্তেই ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো ধূসর। শেষ মুহূর্তে তার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, না পাইলি কাফন, না পাইলি দাফন, না পাইলি জগৎ, না পাইলি মোহ। ওরে পিরিতি ডুবাইল তোরে, ডুবাইল আমাকেও একসাথে সব। সমাপ্ত।